বলো, আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে একটু বলে নাও। স্যার, আগের দিন যে আপনি যে হাইড্রোজেনের যে পরমাণু যে রেখা বর্ণালী থাকে কিছু সেই সিরিজ বলেছিলেন না, যে লিনিয়ার হ্যাঁ, সিরিজ বামার, হ্যাঁ, হ্যাঁ। তারপরে অনেকগুলো বলেছিলেন না, ওইগুলো আর একটু বলে দেবেন তো আরেকবার। হচ্ছে লাইমান ওই দুটো, বামার। তার হ্যাঁ, তারপর আর যে কি ছিল ওইগুলো একটু ভুলে গেছি, ওটা একটু ও বলে দেবেন। তারপরে হচ্ছে পার্সেন, লাইমান বামার, পার্সেন, ব্র্যাকেট, ফান্ড আর হামফ্রে। মানে ধরো তোমার, চলো আমরা শুরু করি। এক মিনিট। ডাউটস গুলো ক্লিয়ার করে নিই। এই যে সিরিজ গুলো ধরো তোমার, যেটা এইভাবে ভাবো, তোমার ওয়েভ নাম্বার যেটা, তার এক্সপ্রেশনটা যদি তুমি দেখো হাইড্রোজেন অ্যাটমের জন্য, যদি তোমার N2 থেকে ধরে নাও N1 লেভেলে ট্রানজিশনটা হচ্ছে, তাহলে সেন্টিমিটার ইনভার্সে ওয়েভ নাম্বার এক্সপ্রেশনটা ছিল হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার, এইটা ঠিক আছে। আচ্ছা, এবারে N1 এর ভ্যালুটা আমি 1 নিয়েছি, আর N2 এর ভ্যালুটা 2, 3, 4, তার থেকে বেশি কিছু নিয়েছি। তাহলে যে সিরিজটা পাওয়া যাবে, মানে এখানে দেখো, তাহলে N1 এর জায়গায় 1 বসাবো, N2 এর জায়গায় 2, 3, 4, 5 বিভিন্ন হতে পারে, সেটা হচ্ছে লাইমান সিরিজ দেয়। লাইমান N1টা হচ্ছে 2, আর N2টা 3, 4, 5 etc. This will give you Balmer series. তারপরে N1 equal to 3, N2 equal to 4, 5, 6 ডট 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 ডট। এইটা দিচ্ছে তোমার পার্সেন্ট সিরিজ। তারপরে ধরো N1 equal to 4, N2 equal to 5, 6, 7 etc. ব্র্যাকেট সিরিজ N1 equal to 5, N2 equal to 6, 7, 8 ডট 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 ডট। এটা হচ্ছে ফান্ড সিরিজ N1 equal to 6, N2 equal to 7, 8, 9 etc. এটা দিচ্ছে হামফ্রে সিরিজ এটসেট্রা। ঠিক আছে, এই হচ্ছে সিরিজগুলো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার, এরপর আর কোন হতে পারে কখনো? হ্যাঁ, সিরিজ হতে পারে। তো এইগুলো পপুলার, আরো আছে। হ্যাঁ, আরো ও, সিরিজ হতে পারে। আরো সিরিজ পাওয়া ঠিক গেছে আছে। এক্সপেরিমেন্টালি। এইগুলো হচ্ছে পপুলার আর কি। আমি কয়েকটা বললাম, এছাড়া আরো সিরিজ আছে। ঠিক আছে, বলো আর কিছু। কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি আর তার যে টোটাল এনার্জি ইকুয়েশনটা ছিল হুম, ওইটা একটু বলবেন। হুম। দেখো, কাইনেটিক এনার্জি তো কাইনেটিক এনার্জি তো কেই যদি লেখো, সেটা তো হাফ এম ভি স্কোয়ার হয়, হাফ এম ভি স্কোয়ার হয়। আর এবারে দেখো, আমরা কি জানি, উই নো centrifugal force mv square by r
সেটা কি হয় না জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার হয়। তাহলে সেখান থেকে এমভি স্কোয়ারটা কত হয়ে গেল, জেড স্কোয়ার বাই 4πε0 আর, এটা হয়ে গেল। তবে এখানে বসিয়ে দাও, তাহলে কত হবে, এটা হাফ ইন্টু জেড স্কোয়ার বাই 4πε0 আর, তাহলে এটা কত হয়ে যাচ্ছে না জেড স্কোয়ার বাই 8πε0 আর হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কাইনেটিক এনার্জিটা, ঠিক আছে। আচ্ছা পোটেনশিয়াল এনার্জিটা তুমি কি করে বের করবে, পোটেনশিয়াল এনার্জিকে তুমি ভি বলি, সেটা কি হবে দেখো, দেখো ফোর্সটা কত না, ফোর্সটা হচ্ছে তোমার, ধরো এফ যদি বলো, তাকে ডিআর দিয়ে গুণ করো, করে ইন্টিগ্রেট করো ইনফিনিটি থেকে আর অব্দি, মানে ব্যাপারটা খেয়াল করে দেখো, ধরো এই হচ্ছে নিউক্লিয়াস আছে, হ্যাঁ, এবারে এইখানে ইলেকট্রনটা আছে, ধরো এখানে ইলেকট্রনটা আছে, এইটা হচ্ছে প্লাস জেড ইন্টু ই, এই দূরত্ব ধরো আর। এবার আমি ব্যাপারটাকে ভাবছি কি করে, ধরে নাও তোমার একটা ইনফিনিটিতে যদি ইলেকট্রনটা থাকতো, তাহলে তাদের মধ্যে কোনো কুলম্বিক ফোর্স টোর্স থাকতো না। এবারে কি হচ্ছে, ইনফিনিটি থেকে একটা ইলেকট্রনকে যখন তুমি এখানে নিয়ে আসছো, তার জন্য তোমাকে কিছু ওয়ার্ক করতে হচ্ছে, আইটা তুমি ওয়ার্কটা করছো, নাহলে সিস্টেম নিজে নিজে ওয়ার্ক করতে পারে, হ্যাঁ। তাহলে ইনফিনিটি থেকে তুমি এখানে ইলেকট্রনটাকে নিয়ে আসো, তার জন্য যে ওয়ার্ক করতে হয় সেটাই তোমার পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থেকে যায়, ঠিক আছে। তাহলে এবারে দেখো এখানে এই ফোর্সটা হচ্ছে জেড স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার ইন্টু ডিআর, যেখানে লিমিটটা হচ্ছে ইনফিনিটি থেকে আর দূরত্ব তুমি নিয়ে আসছো, এইটাকে ইন্টিগ্রেট করে এটা বেরোবে হচ্ছে কত, জেড স্কোয়ার বাই 4πε0 আর, একটা মাইনাস হলো কারণ 1/r স্কোয়ার ইন্টিগ্রেশন করলে -1/r হয়, তার লিমিটটা কি হচ্ছে, লিমিটটা হচ্ছে ইনফিনিটি আর হচ্ছে আর, এটা হয়ে যাচ্ছে কত না বেসিক্যালি মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর। তাহলে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে তোমার বেসিক্যালি ইনফিনিটি থেকে একটা ইলেকট্রনকে আর দূরত্ব আনার জন্য যে ওয়ার্কটাকে করতে হচ্ছে, সেটা হচ্ছে ফোর্সের সঙ্গে ডিস্টেন্স গুণ করলে ওয়ার্কটা পাওয়া যায়। তাহলে ফোর্সটা হচ্ছে জেড স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার ইন্টু ডিআর, এটা ইন্টিগ্রেট করলে হয় মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আর। এবারে এটা ডেফিনাইট ইন্টিগ্রেশন, লিমিটটা বসাতে হবে, মানে ইনফিনিটি একবার আর আর একবার, তাহলে আরটা বসালে মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আর হলো, আর ইনফিনিটি বসালে হচ্ছে তোমার এটা জিরো বেরিয়ে গেল, 1/∞ 0 মানে এটা বেরিয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন, ভি আর মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আর। আচ্ছা এখানে খেয়াল রাখবে যে পোটেনশিয়াল এনার্জির যেহেতু অ্যাট্রাকশন সেটা নেগেটিভ, মানে যেহেতু অ্যাজ নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন are of opposite charges, then potential energy is attractive and hence negative, and hence negative, মানে পোটেনশিয়াল এনার্জি যখন অ্যাট্রাকশন হয় তখন নেগেটিভ হয়, আর রিপালশন হলে পজিটিভ হয়। দুটো সেম চার্জের ইলেকট্রন ধরো, মানে দুটো ইলেকট্রন একে অপরকে রিপেল করছে, দুজন পজিটিভলি চার্জ, তখন যে পোটেনশিয়াল এনার্জিটা হবে সেইটা হবে তোমার পজিটিভ বেরোবে, বা দুটো নিউক্লিয়াস একে অপরকে রিপেল করে তখন যে পোটেনশিয়াল এনার্জি হবে সেটা হবে পজিটিভ, কিন্তু এখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যখন অ্যাট্রাকশন হচ্ছে তখন পোটেনশিয়াল এনার্জি হবে নেগেটিভ, এটা। তাহলে এবারে টোটাল এনার্জি তাহলে কি হবে, টোটাল এনার্জি কি যদি বলো, এটা যে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জিটা কত হচ্ছে, জেড স্কোয়ার বাই 8πε0 আর স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি কত, মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আর, আর স্কোয়ার নয় আর, এইটা। এবার দুটোকে একসাথে করো, দুটো একসাথে করলে এটা হয়ে যাচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 8πε0 আর, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমি আগের পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে হুম পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে যে লিমিটটা বসাচ্ছেন উপরে
আপার লিমিটটা আর হচ্ছে কেন? এই যে কারণ আমি ইনফিনিটি থেকে আর এ নিয়ে আসছি, ইনফিনিটি থেকে আর এ নিয়ে আসছি, সেই জন্য ইনফিনিটি থেকে আর এ নিয়ে আসছি। তাহলে এক সেকেন্ড ধরো তো একটু। ও আচ্ছা। হ্যাঁ, যেটা হচ্ছে যে তোমার এখানে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে সবসময় কি করতে হয়, ধরো তুমি যখন করো গ্র্যাভিটেশনের জন্য পোটেনশিয়ালটাকে বের করো, তুমি কি ধরে নাও যে হাইটটা যখন জিরো তখন পোটেনশিয়াল এনার্জিটা জিরো। এবার এই দূরত্বে নিয়ে যেতে গেলে তোমাকে কতখানি ওয়ার্ক করতে হলে mgh, তাহলে এইচ হাইটে তার পোটেনশিয়াল এনার্জি হলো mgh, মানে যেখানে জিরো, মানে যেখানে পোটেনশিয়াল এনার্জিটা জিরো সেইখান থেকে তোমাকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে নিয়ে যেতে হবে। এবারে নিউক্লিয়াস এবং ইলেকট্রন তাদের মধ্যে তো ফোর্সটা কুলাম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স, সেই অ্যাট্রাকটিভ ফোর্সটা জিরো হবে কখন, যখন সেটা ইনফিনিটিতে আসে। এখানে অসীম দূরত্ব থেকে আর দূরত্বে করে একটা চার্জকে আনার জন্য যে ওয়ার্কটাকে করতে হলো সেটাই পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হলো। সেই জন্য আমি এটা আপার লিমিটটা আর লিখেছি, লোয়ার লিমিটটা ইনফিনিটি, মানে ইনফিনিটি থেকে আর এ নিয়ে এসেছি, উল্টোটা নয়, আর থেকে ইনফিনিটিতে নিয়ে যাচ্ছি না, ইনফিনিটি থেকে আর এ নিয়ে আসছি। ঠিক আছে, সেই জন্য এইটা বুঝতে পারলে। মাইনাসটা যদি আমি চেঞ্জ করে দিতাম, লিমিটটা চেঞ্জ করা যেত, মানে আর থেকে ইনফিনিটি করা যেত? না না, মানে যেটা নিয়ম আমি সেটা করলাম, ঠিক আছে, যে যেখানে ও তোমার আচ্ছা। জিরো সেখান থেকে, সে তো তুমি ধরো এখানে মাইনাস করে দিয়ে এখানে আর থেকে ইনফিনিটি তুমি লিখতেই পারো। মানে আমি যেটা করলাম কি, মানে এটা তো একই, মানে এটা যদি মাইনাস করে দিয়ে লিমিটটাকে আর থেকে ইনফিনিটি করো একই রেজাল্ট বেরোবে। কিন্তু লজিকটা কি, লজিকটা হচ্ছে যে সবসময় যখন পোটেনশিয়াল এনার্জি বের করতে হয়, যেখানে পোটেনশিয়াল এনার্জি জিরো সেইখান থেকে যেখানে নিয়ে আসছো সেইটাকে দেখতে হয়। যেমন আমি বললাম, ধরো তুমি যদি মেঝেতে থাকো তাহলে হাইটটা জিরো, তখন পোটেনশিয়াল এনার্জি জিরো, তাহলে এই হাইটে পোটেনশিয়াল এনার্জি কত হবে না, মেঝে থেকে এইচ ইকাল টু জিরো থেকে এইচে আনার জন্য তোমাকে যে ওয়ার্ক করতে হলো সেটা কিন্তু mgh, সেটাই পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হলো। ঠিক আছে, তাহলে এখানে আমি কোথা থেকে নিয়ে আসবো, ইনফিনিটি থেকে তোকে আর দূরত্বে নিয়ে আসতে হবে, সেই জন্য লিমিটটা ইনফিনিটি থেকে আর দূরত্বে লিখেছি। বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে বলো এটা হলো, আর কিছু? আর কিছু? আর কারো কিছু অসুবিধা আছে? রিক, কিছু অসুবিধা আছে রিক? করে আছিস? স্যার, হ্যাঁ, মানে কিছু অসুবিধা আছে? আয়োনাইজেশন এনার্জি হ্যাঁ, বলো। ওটা একবার বলে দিন একটু। আয়নাইজেশন এনার্জিটা দেখো। আচ্ছা, আয়নাইজেশন এনার্জি হচ্ছে, দিস ইজ দ্য amount of energy required to remove the most loosely bound electron from the outermost shell of an isolated
gaseous atom to transform it into monopositive cation in its isolated gaseous state. একে বলা হলো it is the amount of energy required to remove the most loosely bound electron from the outermost shell of an isolated gaseous atom to transform it into monopositive cation in its isolated gaseous state. তার মানে কোন একটা পরমাণু তুমি নিয়েছো, তাকে বিচ্ছিন্ন অবস্থায় নিচ্ছ, আইসোলেটেড, কোন একটা লিকুইডের মধ্যে বা সলিডের মধ্যে নিলে হবে না, গ্যাস অবস্থায় তুমি নিয়েছো, তার সর্ববহিস্থ কক্ষে সবচেয়ে আলগাভাবে আবদ্ধ যে ইলেকট্রনটা, তাকে বের করে দিয়ে মনোপজিটিভ ক্যাটায়ন তৈরি করতে যে এনার্জিটা লাগছে সেটাই হচ্ছে তোমার আয়নাইজেশন এনার্জি। তার মানে ধরো আমি যেটা বলছিলাম, ধরো এম হচ্ছে যদি একটা এলিমেন্ট নাও, তাকে তুমি আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় নিচ্ছ, নিয়ে সেখান থেকে ধরো এম প্লাস তৈরি করলে আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থা প্লাস একটা ইলেকট্রন তোমার বেরিয়ে গেল। এই প্রসেসটার জন্য যে এনার্জির চেঞ্জটা সেটাই হচ্ছে তোমার আয়নাইজেশন এনার্জি। মানে এই প্রসেসটার জন্য যে এনার্জির চেঞ্জটা হবে সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। আচ্ছা, এবারে দেখো আমরা যেটা করেছিলাম যে বোর থিওরি থেকে ফ্রম বোর থিওরি এনার্জি গ্যাপটা, ধরো তুমি যদি N1 এবং N2 লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে করো, ধরো N1 লেভেল থেকে ধরো N2 লেভেলে যাচ্ছে, N2 থেকে N1 এ জ্বললে যা এনার্জি লাগে N1 থেকে N2 লেভেলে গেলেও একই এনার্জি লাগে। সেটা কত ছিল না, এটা আমি একদম m j স্কোয়ার e to the power 4/8 epsilon 0 স্কোয়ার h স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এইটা এবারে দেখতে হবে যে ইলেকট্রনটা কোথায় আছে। হ্যাঁ, তাহলে ইলেকট্রনটা ধর N1 এ আছে, সেখান থেকে কোথায় পাঠাবে না ইনফিনিটি, N2 টা ইনফিনিটি। তাই যদি এমন হবে যে ইফ electron is present in N1 energy level, then ionization energy is given as ionization energy টা তাহলে কি বেরিয়ে যাবে, m j স্কয়ার e to the power 4/8 epsilon 0 স্কয়ার h স্কয়ার ইন্টু n1 স্কয়ার। কারণ এখানে n2 টা ইনফিনিটি হতে হবে, কারণ না N1 এ ধরো ইলেকট্রনটা আছে, সেখান থেকে পাঠাবো কোথায়, ইনফিনিটিতে। ইনফিনিটি মানে N2 টা ইনফিনিটি হয়ে যাবে, মানে এখানে N2 টা তোমাকে জাস্ট ইনফিনিটিতে চলে যেতে হচ্ছে আর কি। এটা তাহলে এইটা হচ্ছে আয়নাইজেশন এনার্জির এক্সপ্রেশনটা বেরোচ্ছে আর কি। এবার ফর হাইড্রোজেন অ্যাটম তোমার জেডটা 1 হচ্ছে, আর ইলেকট্রন তো থাকে কোথায়, 1 এ থাকে। তাহলে তার জন্য যে আয়নাইজেশন এনার্জি ফর দ্য হাইড্রোজেন অ্যাটম তুমি করবে, সেটা বেরোবে কত, m e to the power 4/8 epsilon 0 স্কয়ার h স্কয়ার। এইটা এবারে আমি যদি ডেটাগুলোকে বসিয়ে দিই, মানে মাস অফ দ্য ইলেকট্রন তুমি জানো, চার্জ অফ দ্য ইলেকট্রন জানো, এপসাইলন 0টা জানো, এইচ জানো, এটাকে তুমি বসিয়ে দাও, তাহলে যে উত্তরটা বেরোবে সেটা হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট বেরোবে। 13.6 ইলেকট্রন ভোল্ট বেরোবে। ঠিক আছে, তাহলে এবারে তুমি চাইলে যে অন্য যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে তুমি যদি আয়নাইজেশন এনার্জিটা বের করতে চাও, তাহলে একটা যে কোনো কেস থেকে যদি আয়নাইজেশন এনার্জিটা বের করতে চাও, তাহলে যদি N1টা হচ্ছে তোমার যে লেভেল থেকে ইলেকট্রনটা যাচ্ছে সেটা যদি হয়, তাহলে সেটা কত হবে না, জেড স্কোয়ার বাই N1 স্কোয়ার ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট, জাস্ট সিম্পলি। মানে ধরো এরকম যদি বলে যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট তুমি কনসিডার করছো, ধরে নিচ্ছ সে বোর থিওরি ওবে করে, তার ইলেকট্রনটা আছে হচ্ছে n = 4 এ, আর তার জেড তোমাকে বলে দিকে, তার আয়নাইজেশন এনার্জিটা কত হবে না, 13.6 ইলেকট্রন ভোল্টটা তো এই কনস্ট্যান্টের ভ্যালু তুমি পেয়ে গেলে, বাকি পড়ে থাকতে জেড স্কোয়ার বাই N1 স্কোয়ার, জেড স্কোয়ার বাই N1 স্কোয়ার 13.6 ইলেকট্রন ভোল্ট। এটা বুঝতে পারলে আয়নাইজেশন এনার্জিটা কি এবং বোর থিওরি থেকে
আয়নাইজেশন এনার্জির এক্সপ্রেশন কেমন করে বেরোচ্ছে। ঠিক আছে, বলো আর কিছু। রেট অফ চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম একবার বলুন। তুই কি নিজে থেকে পড়ছিস না নাকি? একটু নিজে থেকে পড়লে তো স্পেসিফিক জায়গা আছে, তুই তো সবই বলিয়ে নিবি দেখছি আমাকে দিয়ে, তাহলে আমি নতুন জিনিসটা পড়াবো কখন? কি রে, তো মানে কি অসুবিধাটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানে আরেকবার বলুন, মানে কি তোর কি মানে স্টেপ বাই স্টেপ বুঝতে পারছি না। একটা জায়গায় বুঝতে পারছি না, ওটাই বলছি। তাহলে এক্স্যাক্টলি সেই জায়গাটা তো বলতে পারিস, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ডিএলডিটি। ডেরিভেটিভ হয়েছে কিছুটা। হ্যাঁ হ্যাঁ। তাহলে ডিডিটি আর ক্রস পি, তাহলে এখানে দেখো ডিআরডিটি ক্রস পি হলো প্লাস আর ক্রস ডিপিডিটি হলো। তাহলে ডিআরডিটি ক্রস এটা মাস ইন্টু ভেলোসিটি লিখলাম প্লাস আর রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম সেটা আমার ফোর্স দেয়। এমটা বাইরে বের করে দাও, ডিআরডিটি ভেলোসিটি কি সেটাও ডিআরডিটি, রেট অফ চেঞ্জ ইন পজিশন সেটা হচ্ছে ভেলোসিটি হয়, প্লাস হচ্ছে আর ক্রস এফ। আচ্ছা, এবারে দুটো সেম ভেক্টর তাদের ক্রস প্রোডাক্ট করলে 0 হয়, প্লাস আর ক্রস এফ, এটাকে জাস্ট টর্ক বলা হয়। তাহলে ইন দিস কেস আমাদের যে কেসটাতে যখন ডিএলডিটি ক্যালকুলেট করছো তুমি, আর ক্রস এফ এটা হচ্ছে আর এর ম্যাগনিটিউড ইন্টু এফ এর ম্যাগনিটিউড কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় সাইন থিটা, কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কত না, অ্যাঙ্গেলটা তো 180 ডিগ্রি, 180 ডিগ্রি ইন্টু ইউনিট ভেক্টর অ্যালং দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবং সেটা হয়ে যাচ্ছে কত 0। তার মানে পরিষ্কার এলটা হয়ে যাচ্ছে তোমার কনস্ট্যান্ট। তাহলে একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেমের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা কনস্ট্যান্ট মোশন হচ্ছে। এখানে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি কেন? দেখো আমরা যখন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ইলেকট্রন যখন ঘুরছে, এইখানে তোমার নিউক্লিয়াস আছে, এটা প্লাস জেড ইন্টু ই, একটা ইলেকট্রন ধরো তোমার এখানে আছে, এবার এদিক থেকে এদিকে যদি দূরত্বটাকে তুমি মাপো, তাহলে ফোর্সটা কিন্তু তোমার উল্টো দিকে কাজ করে, ফোর্সটা উল্টো দিকে কাজ করে। সেখানে যেটা হচ্ছে আর এবং এফ একই লাইন বরাবর কাজ করছে কিন্তু অপোজিট ডিরেকশনে, সেখানে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। মানে ডিস্টেন্সটা যদি বাঁদিক থেকে মাপা স্টার্ট করে, তাহলে আরটা হচ্ছে বাঁদিক থেকে ডান দিকে, ছবিতে যেমন দেখাচ্ছে, মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দিকে, আর কুলম্বিক ফোর্সটা ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দিকে। সেন্টার ফোর্স প্রবলেমে সবসময় তাই হয়, যে ফোর্সটাই লাইন বরাবর কাজ করে এবং ডিরেক্টর টুয়ার্ড দ্য ফিক্সড পয়েন্ট হয়। এটা সেখানে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, সেখানে অ্যাঙ্গুলার মোমেন্টটা কনস্ট্যান্ট হয়ে গেল। তবে যেটা দাঁড়ালো যে এখান থেকে এটা কনক্লুশন হচ্ছে পরে সেন্ট্রাল ফোর্স প্রবলেম, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন। ঠিক আছে, এবারে বলো কোন জায়গাটা বুঝতে পারছো না। ওই ডি বাই ডিটি আর ভেক্টর ক্রস বি ভেক্টর থেকে ওই যে ওই লাইনটা এলো, ওটা কি ইউভি মেথডে হয়েছে? হ্যাঁ, ইউভি মেথডে হয়েছে, একদম ইউভি মেথডে হয়েছে। ওই জায়গাটাই আমি বুঝতে পারছি। ঠিক আছে, এই যে প্রথমটা ডেরিভেটিভ করলে সেকেন্ডটাকে কনস্ট্যান্ট রেখে, প্রথমটাকে কনস্ট্যান্ট রেখে সেকেন্ডটা ইউভি মেথডে হয়েছে, মানে ডি ডি ডিএক্স অফ ইউভি যদি হয়, ডিইউ ডিএক্স ইন্টু ভি প্লাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, তাই তো? সেটাকে এখানে কাজে লাগানো হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ। হুম হুম হুম, বলো আর কিছু। আর কারো কিছু অসুবিধা আছে?
হ্যাঁ স্যার, এবার শুরু করুন। হুম। রিজু কোনো অসুবিধা হলে বল, তোকে এবার বকে দিলাম মনে হচ্ছে। না স্যার। কোনো কিছু আর কিছু অসুবিধা থাকলে বলে নে, যদি আরো কিছু থাকে। ঠিক আছে তো, তাহলে চলো। ওকে, তাহলে আমরা এই দু একটা অ্যাডভান্স জিনিসপত্র একটুখানি করে নেবো। তাহলে প্রথমে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল আছে, বোর্স করসপন্ডেন্ট প্রিন্সিপাল। বোর্স করসপন্ডেন্ট প্রিন্সিপাল। আচ্ছা, বোর্স করসপন্ডেন্ট প্রিন্সিপাল কি বলে, বলছে যে when quantum number is very high, then quantum mechanically calculated results match with the classically expected result। এটাই হচ্ছে বোর্স করসপন্ডেন্ট প্রিন্সিপাল। বলছে যখন কোয়ান্টাম নাম্বার খুব হাই হবে তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্ট এবং ক্লাসিক্যাল রেজাল্ট তারা হচ্ছে দুটো সমান হয়ে যাবে। আসলে এই দেখবে যখন ব্ল্যাক বডি রেডিয়েশন এসব নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে সব কিছু এক্সপ্লেন করতে পারা যাবে না। হ্যাঁ, পার্টিকুলার মাইক্রোস্কোপিক বা সাব অ্যাটমিক ওয়ার্ল্ডে ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করে যায়। তখন তোমাকে কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স তার শরণাপন্ন হতে হবে। এবারে কথাটা হচ্ছে যে ব্যাপারটা কি এরকম যে ক্লাসিক্যাল রেজাল্ট এবং কোয়ান্টাম রেজাল্ট তাদের মধ্যে কি কোনো করেসপন্ডেন্স নেই, অর্থাৎ মানে তাদের মধ্যে কি কোনো সিমিলারিটিই নেই? উত্তর হচ্ছে যে বোর্ড যেটা বলে যে না, হ্যাঁ সিমিলারিটি আছে, যে ক্লাসিক্যাল রেজাল্ট কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট অনেকাংশে আলাদা হতে পারে, কিন্তু যদি কোয়ান্টাম নাম্বারটা প্রচন্ড হাই তুমি করে দাও তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট এবং ক্লাসিক্যাল রেজাল্ট এই দুটো কিন্তু সমান হয়ে যাবে। তাহলে এই যে পার্টিকুলার জায়গাটা, এই জায়গাটা বোর্ড কেমন করে বললেন সেটা একটুখানি দেখা যায়। ধরো তুমি এই ফ্রম বোর্ড থিওরি কি হচ্ছে দেখো, ফ্রম বোর্ড থিওরি এনার্জি এক্সপ্রেশনটা বেরোচ্ছিল কত, মাইনাস এম জে স্কোয়ার ইন্টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, তো এটা। এবং এইখানে যদি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ থাকে, n1 থেকে n2 লেভেলে যাচ্ছে, তাদের মধ্যে এনার্জি গ্যাপটা যদি ক্যালকুলেট করে সেটা ছিল এম জে স্কোয়ার ইন্টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার, এটা হচ্ছে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। আচ্ছা, এবারে যদি আমি এই দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে দেখি, ধরো n থেকে n+1 এর মধ্যে যাচ্ছে, আর এখানে n1 থেকে n2 ছিল, এখন n থেকে n+1, তাহলে সেটা কত হবে, এম জে স্কোয়ার ইন্টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার, এইটা হয়ে গেল কত, 1/n স্কোয়ার মাইনাস 1/n+1 তার স্কোয়ার। মানে আমি n1 এর জায়গায় n বসালাম আর n2 এর জায়গায় n+1 বসালাম, কারণ আমি ক্যালকুলেট করছি n থেকে n+1 লেভেলে গেলে এনার্জি গ্যাপটা যেটা হয় সেটা। তাহলে এম জেড স্কোয়ার ইন্টু দি পাওয়ার 4 হলো বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার হলো, আর নিচে থাকছে n স্কোয়ার ইন্টু n+1 তার স্কোয়ার, এটা এখানে পাঠিয়ে দিলে এটা হচ্ছে 2n+1। তাহলে এইটা হলো এনার্জি গ্যাপটা। তাহলে এখানে যদি তুমি ফ্রিকোয়েন্সিটাকে ক্যালকুলেট করো, ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিটাকে আমি নাম দিয়েছি কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি। এটা যে কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি, কোয়ান্টাম ফ্রিকোয়েন্সি। কোয়ান্টাম ফ্রিকোয়েন্সির নামটা কেন হয়েছে? কোয়ান্টাম ফ্রিকোয়েন্সির নামটা হয়েছে যে আমরা ওই কোয়ান্টাম মেকানিক্সই একমাত্র দেখেছি যে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা এইচ নিউ এর সঙ্গে সমান হলে তবেই তোমার ট্রানজিশনটা হয়। তার মানে এইখান থেকে যে ফ্রিকোয়েন্সিটাকে বের করেছে, এই যে ডেল্টা ইউ ইকুয়াল টু এইচ নিউ, সেখান থেকে যে নিউটা পাচ্ছে তাকে বলছে কোয়ান্টাম ফ্রিকোয়েন্সি। সেই কোয়ান্টাম ফ্রিকোয়েন্সিতে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপকে এইচ দিয়ে তোমাকে ভাগ করতে হবে। এই যে ভাগ বলে কি দাঁড়াচ্ছে,
না এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এটা 8 এপসাইলন 0 স্কোয়ার, এটা এইচ কিউব হয়ে গেল ইন্টু এখানে 2n+1 আছে বাই n স্কোয়ার ইন্টু n+1 তার স্কোয়ার আছে। তাহলে এই যেটা বেরোলো এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কোয়ান্টাম কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি অন্যদিকে খেয়াল করে দেখো কি হচ্ছে না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ইলেকট্রন ঘুরছে তো, প্লাস জেড ইন্টু ই, আর রেডিয়াসে একটা ইলেকট্রন আছে সে বেসিক্যালি ঘুরছে তোমার। আচ্ছা এবারে এখানে স্পিড অফ দ্য ইলেকট্রন কত? দেখো আমরা যারা করেছিলাম যে যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটাকে ঘুরছে সেই ইলেকট্রনের স্পিডের এক্সপ্রেশন আমরা বের করে রেখেছিলাম। স্পিডের এক্সপ্রেশনটা মানে এমনি তুমি ওই ছোট করে একটা এক্সপ্রেশন পাও, সেই ছোট করে এক্সপ্রেশনটা আমি বলছি না, এটা তুমি জাস্ট এইভাবে লেখো 2 পাই জেড স্কোয়ার বাই এন ইন্টু এইচ। না দাঁড়া এক সেকেন্ড, আমি এটা এসআইএ যদি করি, আমি এসআইএ করেছিলাম তো, তাহলে এসআইএ করলে জেড স্কোয়ার বাই 2 এপসাইলন 0 এন ইন্টু এইচ, এইটা তোমার স্পিডের এক্সপ্রেশনটা ছিল। তাহলে এবারে ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সিটা আমি কি করে বের করব? নিউ ক্লাসিক্যাল যদি আমি বলি, সিএল লিখলাম ক্লাসিক্যাল বোঝানোর জন্য। আচ্ছা সেটা কি? দেখ 1 সেকেন্ডে যতবার ঘুরছে সেটাই তো ফ্রিকোয়েন্সি। ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সি কাকে বলে? যখন একটা পিরিয়ডিক মোশন হচ্ছে 1 সেকেন্ডে কতবার ঘুরছে সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। তা সেটা বের করবে কি করে? যে 1 সেকেন্ডে সে যায় কতটা ভিএন পাথ, আর কতবার ঘুরলে একবার ঘোরা হয় না 2 পাই আর পাথ ঘুরলে তবে একবার ঘোরা হয়। এই যে এখানে তুমি দেখো, এখানে তোমার হচ্ছে ভেলোসিটিটা মানে কি 1 সেকেন্ডে কতখানি লেন্থ গেল, আর যদি রেডিয়াসটা আর হয় তাহলে 2 পাই আর গেলে একবার ঘোরা হয়, তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরছে ভিএন বাই 2 পাই আর এন এইটা। তাহলে দেখো এখানে ভেলোসিটিটা হলো জেড স্কোয়ার বাই 2 এপসাইলন 0 এন ইন্টু এইচ, এখানে 2 পাই হলো, আর রেডিয়াসের এক্সপ্রেশনটা আমি এসআই এ বের করে রেখেছি। রেডিয়াসের এক্সপ্রেশনটা কত? রেডিয়াসের এক্সপ্রেশনটা যদি তুমি এসআই এ বসিয়ে দাও তাহলে এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই হচ্ছে পাই এম স্কোয়ার, পাই এম জেড স্কোয়ার, পাই এম জেড স্কোয়ার। এটা ছিল রেডিয়াসের এক্সপ্রেশন, আমি বসিয়ে দিলাম। তাহলে কত বেরোচ্ছে দেখো, তোমার এই পাই পাই কেটে চলে গেল, তার মানে এম জে স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 4 এপসাইলন 0 স্কোয়ার এইচ কিউব এন কিউব, সেটা হচ্ছে নিউ ক্লাসিক্যালটা বেরোলো। তাহলে ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সি যেটা বেরোলো এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এইচ কিউব এন কিউব। এখানে পাই পাই কেটে চলে গেছে, উপরটা আছে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, আর নিচে থেকে যাচ্ছে হচ্ছে তোমার 2 2 4 এপসাইলন 0 স্কোয়ার এন কিউব এইচ কিউব। তাহলে এবারে ইউজুয়ালি দেখো যে কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি এবং ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনগুলো হচ্ছে আলাদা, তাই তো? কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি, ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন আলাদা। তুমি ক্লাসিক্যালি যেমন করে ফ্রিকোয়েন্সি ভাবো আর কোয়ান্টাম মেকানিক্যালি যেরকম করে ফ্রিকোয়েন্সি ভাবো, সেই দুটো ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা বেরোবে। কিন্তু খেয়াল করে দেখো যে যদি তুমি এই কোয়ান্টাম নাম্বার এনটাকে টেন্স টু ইনফিনিটি করো তখন কি হয়ে যাচ্ছে? বাঁদিকে দেখো, যদি এনটা টেন্স টু ইনফিনিটি করো, এটা খেয়াল করো, এনটা টেন টু ইনফিনিটি করলে 2n+1 থেকে 1টাকে বাদ দিতে পারবে, আর n+1 থেকে 1টাকে বাদ দিতে পারবে। মানে n যদি অসীম হয়ে যায় তাহলে 2nটা তো ইনফিনিটি, সেখানে 1 যোগ করলে কি বিয়োগ করলে কিছু এসে গেল না, n+1 থেকে 1 যোগ করলে বা বিয়োগ করলে কিছু এসে গেল। তাহলে উপরটা হলো 2n, নিচে থাকতে n স্কোয়ার প্লাস n স্কোয়ার মিলে n টু দি পাওয়ার 4, একটা n কেটে গেল, তার 2/n কিউব হলো। 2/n কিউব হলে দেখো এই 2 আর 8 কেটে গিয়ে 4 হয়ে গেল, আর একটা এক্সট্রা n কিউব রয়ে গেল। তার মানে পরিষ্কার দেখো যে when n tends to infinity then new quantum আর new classical তোমার সমান হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য
বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল, এটা যে বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল। তা কোয়ান্টাম যখন হাই হয়ে যাবে তখন কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে তোমার সমান হয়ে যাচ্ছে। তা যেটা আমি এই শুরুতে বলেছি, তাহলে এইটাকে বলা বোরস করসপন্ডেন্ট প্রিন্সিপাল। তাহলে বোর যখন বোর থিওরি দিয়েছিলেন না, তখন এই প্রিন্সিপালটা তিনি কিন্তু কাজে লাগিয়েছিলেন। তখন ডেরিভেশনটাকে অন্য দিক দিয়ে করতে হয়, সেটা এখন আর করছি না। হ্যাঁ, যে মানে বোর থিওরি দেওয়ার সময় এই যে কেন অ্যাঙ্গুলার মোমেন্টামটা এইচ ওভার 2 পাই ইন্টিগ্রাল মাল্টিপল হচ্ছে, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ঠিক আছে, তাকে টার্গেট করব সেটা আমি বুঝলাম, কিন্তু তার সেটা কেন এইচ ওভার 2 পাই এর ইন্টিগ্রাল মাল্টিপল হচ্ছে সেটা যদি বুঝতে হয়, তাহলে বোর করসপন্ডেন্ট প্রিন্সিপালটাকে বুঝতে হয়। তোমার যদি অ্যাঙ্গুলার মোমেন্টামটা এইচ ওভার 2 পাই এর ইন্টিগ্রাল মাল্টিপল হয়, তখনই কেবলমাত্র বোর করসপন্ডেন্ট প্রিন্সিপালটা স্যাটিসফাইড হয়। আর সেখানে আমি ওই রকম ভাবে ডেরিভেশনটাকে করিনি, ওটাকে আমি এম ভি আর ইকাল টু এন এইচ ওভার 2 পাই এটা একটা অ্যাজাম্পশন হিসেবে ধরে নিয়ে আমি ডেরিভেশনটাকে করে নিয়েছিলাম। কিন্তু তুমি মাথায় রাখবে এখানে কিন্তু বোর করসপন্ডেন্ট প্রিন্সিপালটা ইউজড হয়। ঠিক আছে, তো দেখো কোনো অসুবিধা আছে? বোর করসপন্ডেন্ট প্রিন্সিপালটা কোনো অসুবিধা থাকলে বলো। স্যার ওখানে এন ইকুয়াল টু যে ইনফিনিটিভটা বললেন, এখানটা বলুন তো ওখানে কি করে সমানটা হচ্ছে? এই যে দেখো, এই যে 2n প্লাস 1 এ এন যদি খুব বড় হয় তাহলে একটাকে বাদ দিতে পারো তো। হুম, আবার n প্লাস 1 এ n যদি খুব বড় হয় তাহলে একটাকে বাদ দিতে পারো। হ্যাঁ অবশ্যই। তাহলে এবারে উপর থেকে এই একটাকে বাদ দাও, নিচ থেকে একটাকে বাদ দাও, তাহলে কত হলো? 2n বাই n টু দি পাওয়ার 4 হলো। একটা n কেটে দিয়ে 2 বাই n কিউব হয়ে গেল। 2 বাই যখন n কিউব হয়ে গেল, এই 2 আর 8 কেটে গিয়ে 4 হয়ে গেল, আর নিচে একটা n কিউব রয়ে গেল, এই যে n কিউবটা হয়ে গেল। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। তারপরে নেক্সট আমি কতগুলো জাস্ট বলে দিচ্ছি আর কি। ফাইনাইট মাস কারেকশন, ফাইনাইট মাস কারেকশন। দেখো, তাহলে প্রথমে হচ্ছে আমরা যে বোর থিওরি যেটা করেছি সেখানে ধরে নিয়েছে যে নিউক্লিয়াসটা স্টেশনারি এবং তার কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে। এটা তখনই সম্ভব যখন নিউক্লিয়াসের মাসটা ইনফিনিটি হবে। তাহলে ইন আওয়ার প্রিভিয়াস ক্যালকুলেশন, in our previous picture rather আর কি, picture we have assumed that nucleus is fixed, nucleus fixed আছে, and electron rotates around this fixed nucleus. In our previous picture we have assumed that nucleus is fixed and electron rotates around this fixed nucleus. ঠিক আছে, আচ্ছা this is true only when mass of nucleus is taken as infinity. নিউক্লিয়াসের মাসটা ইনফিনিটি ধরলে তবে হচ্ছে এই পিকচারটা। মানে দেখো, এই যে পিকচারটা আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করি, এইখানে তোমার নিউক্লিয়াসটাকে অ্যাজির জন্য ফিক্সড, আর রেডিয়াসে একটা ইলেকট্রন তোমার ঘুরছে। এই যে পিকচারটা যেখানে তোমার নিউক্লিয়াসটাকে পুরো ফিক্স করে দেওয়া হয়, তার চারদিকে ইলেকট্রনটা ঘুরছে, সেটা তখনই সম্ভব যখন নিউক্লিয়াসের মাসটা হচ্ছে ইনফিনিটি। মানে দেখো, এমনিতে কি হচ্ছে, নিউক্লিয়াস ইলেকট্রনকে যেমন কুলম্বিক ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে, তেমন ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসকে কুলম্বিক ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে। তাহলে পরস্পরকে কিন্তু অ্যাট্রাক্ট করছে। তাহলে পরস্পরকে যদি অ্যাট্রাক্ট করে, তাহলে যেমন ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে, মানে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে, তেমন নিউক্লিয়াস হচ্ছে ইলেকট্রনের চারিদিকে ঘোরার কথা। কিন্তু একজন ঘুরছে, আরেকজন ঘুরছে না কেন? কারণ আরেকজনের মাস হচ্ছে ইনফিনিটি। যেমন আমি যে এক্সাম্পলটা বলছিলাম, যে ধরো পৃথিবী পৃষ্ঠ আছে, মানে আছে, পৃথিবী আছে, আর ধরো আপেল আছে।
বা আম আছে, একে অপরকে তো সেম ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে। তোমার পৃথিবী একটা আপেলকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে, একটা আপেল পৃথিবীকে এক্স্যাক্টলি সেই ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে। অথচ আপেলটা নিচেই পড়ছে কেন? কেন পৃথিবীটা উপরের দিকে উঠে আসছে না? তার কারণ পৃথিবীর মাসটা হচ্ছে আপেলের মাসের তুলনায় অনেক 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 বেশি। আচ্ছা, কিন্তু ইন রিয়েলিটি কি হবে? বাট mass of nucleus is not infinity, but it is finite. But it is finite. কিন্তু নিউক্লিয়াসের মাসটা ইনফিনিটি না, সেটা ফাইনাইট। সেখানে কি হবে? তাহলে হেন্স বোথ নিউক্লিয়াস and electron rotate about a common center of mass। ঠিক আছে? আর কমন সেন্টার অফ মাসের অ্যাবাউটে তাদের কিন্তু রোটেট করতে হবে। ধরো তুমি যদি একটা এইভাবে ভাবো, একটা লেন্থ আমি ঠিক করলাম, ধরে নাও তোমার এখানে মানে এমনিতে একটু ছোট করি, নাহলে একটু বড় হয়ে যাবে, আমার কোনো জায়গা লাগবে। তাহলে এইটা হচ্ছে ধরে নাও একটা সেন্টার অফ মাস। এখানে তোমার নিউক্লিয়াস আছে, এখানে নিউক্লিয়াস আছে, আর এখানে তোমার ইলেকট্রন আছে। এইটা হচ্ছে সেন্টার অফ মাস সিএম। সেন্টার অফ মাসের অ্যাবাউটে যেমন তোমার নিউক্লিয়াসটা মুভ করছে, আবার সেন্টার অফ মাসের অ্যাবাউটে তোমার ইলেকট্রনটাও মুভ করছে। আগে গোলটা পাকিয়ে দিই, তারপর এটা এইটা। তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমার কমন সেন্টার অফ মাস। সেন্টার অফ মাসের আপনি ইলেকট্রন রোটেট করছে, আর প্লাস জেড ইন্টু ই নিউক্লিয়াস, যেটা এই নিউক্লিয়াসে তোমার রোটেট করছে। এটা এটা হওয়া উচিত ছিল আর। আচ্ছা, এবারে এইটা যদি হয় তাহলে না অনেক কিছু পাল্টে যাবে। পাল্টে যাবে কি? আচ্ছা, পাল্টে যাবে তার যে ডেরিভেশনটা তোমাদের সিলেবাসে নেই, সেটা তোমরা যদি ইন্টারেস্টেড হয় তাহলে আমরা ভালো করে আবার বুঝিয়ে দেবো এখন। কিন্তু সেটা অনেকটা সময় লাগবে, মানে বোর্ড থিওরি করতে কতটা সময় লেগেছিল প্লাস ততটা সময় লাগবে, তাহলে সেই ঝামেলার মধ্যে আমি যাচ্ছি না। ফাইনাইট মাস কারেকশনে এটা প্রথম পিকচারটাকে এটা পাল্টালো, যেটা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে, সেটা না হয়ে এখন যেটা হচ্ছে একটা কমন সেন্টার অফ মাস আছে বা ভর কেন্দ্র আছে, সেই ভর কেন্দ্রের অ্যাবাউটে নিউক্লিয়াসও যেমন রোটেট করবে, ইলেকট্রনও তোমার রোটেট করবে। তাতে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে মানে সমস্ত ডেরিভেশনে মাসটা রিপ্লেস হয়ে যাবে তোমার রিডিউস মাসে। তাহলে এখান থেকে যেটা হবে, মাস অফ দ্য ইলেকট্রন will be replaced by reduced mass। সেই রিডিউস মাসটা কি? সেই রিডিউস মাসটা মিউ বলা হয়। সেটা মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু মাস অফ দ্য নিউক্লিয়াস বাই মাস অফ দ্য ইলেকট্রন প্লাস মাস অফ দ্য নিউক্লিয়াস। মানে দুটো মাস যদি m1 এবং m2 হয়, m1 m2 বাই m1 প্লাস m2 সেটা রিডিউস মাস। তাহলে এটা হচ্ছে রিডিউস মাস। আর এবারে দেখো, তাহলে মাসটা তোমার রিডিউস মাসে রিপ্লেসড হয়ে গেল। তাহলে একটু খেয়াল করে দেখো যে এইটা অ্যাপ্রক্সিমেটলি মাস অফ দ্য ইলেকট্রনের সঙ্গে তুমি সমান লিখতে পারো, অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু এক্স্যাক্টলি না। কারণটা কি? কারণ মাস অফ দ্য নিউক্লিয়াস ইজ মাঝ গ্রেটার দ্যান যদি মাস অফ দ্য ইলেকট্রন। ডিনোমিনেটরে দেখো মাস অফ দ্য ইলেকট্রন আছে প্লাস মাস অফ দ্য নিউক্লিয়াস আছে। এবারে ইলেকট্রনের রেসপেক্টে নিউক্লিয়াসের মাস এমনিতেই অনেকটা বেশি, সেটাকে যদি তুমি ধরো তাহলে নিচ থেকে মাস অফ দ্য ইলেকট্রনটাকে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিলে নিচে জাস্ট মাস অফ দ্য নিউক্লিয়াস রইলো। এই মাস অফ দ্য নিউক্লিয়াস কেটে গিয়ে মাস অফ দ্য ইলেকট্রনের সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে যে চেঞ্জটা হবে সেটা খুব অল্প চেঞ্জ হবে, কিন্তু স্টিল একটা চেঞ্জ হবে। সত্যি সত্যি যেটা হবে যে মাস অফ দ্য ইলেকট্রন উইল বি রিপ্লেস বাই মাস অফ রিডিউস মাস দিয়ে। তখন কি হবে? তখন দেখো যে এনার্জি এক্সপ্রেশন যেটা তুমি খেয়াল করে দেখো, এই আগে যখন ছিল, আগে যে এনার্জি এক্সপ্রেশনটা ছিল ইএনটা ছিল মাইনাস এম জেড স্কোয়ার ইটু টু পাওয়ার 4 বাই, এখানে এমটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন আর কি, বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার ছিল। এইটা উইল বি রিপ্লেস বাই
রিপ্লেস বাই কি, এনটা হয়ে যাবে, দেখো তফাৎ কিচ্ছু নেই, শুধু মাস অফ দ্য ইলেকট্রন রিডিউস মাস দিয়ে পাল্টে গেল, মিউ জেড স্কোয়ার টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার হয়ে গেল। তাহলে মাস অফ দ্য ইলেকট্রনটা রিপ্লেস হয়ে যাচ্ছে তোমার রিডিউস মাস দিয়ে। ঠিক একই রকম ভাবে রেডিয়াসের এক্সপ্রেশন যদি তুমি দেখো, রেডিয়াসের এক্সপ্রেশন কি ছিল, আর একটু আগে আমি লিখে গেলাম, রেডিয়াসের এক্সপ্রেশন হচ্ছে এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম জেড স্কোয়ার ছিল, এটা রিপ্লেস হয়ে গিয়ে কি হলো, রেডিয়াসের এক্সপ্রেশনটায় মাস অফ দ্য ইলেকট্রন যেখানে আছে সেটাকে তুমি আর এনটা হয়ে যাচ্ছে এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমার পাই মিউ জেড স্কোয়ার। আচ্ছা, স্পিড অফ দ্য ইলেকট্রন যদি দেখো, স্পিড অফ দ্য ইলেকট্রন কি ছিল, জেড স্কোয়ার বাই 2 এপসাইলন 0 এন এইচ ছিল, সেইটা will be replaced by জেড স্কোয়ার বাই 2 এপসাইলন 0 এন এইচ রইল, কারণ এখানে কিন্তু মাস ছিল না, সেই জন্য সেটা স্পিডটা যা ছিল তাই রয়ে যাবে, শুধু পাল্টে গেছে কোনটা, রেডিয়াসের এক্সপ্রেশনটা পাল্টে গেছে এবং এনার্জির এক্সপ্রেশনটা পাল্টে গেছে। তাহলে ফাইনাইট মাস কারেকশন যদি তুমি করো তাহলে তুমি দেখবে তোমার ওই মানে মাসটা তোমার রিডিউস মাস দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা, মাসটা যদি রিডিউস মাস দিয়ে রিপ্লেস হয়ে যায় তাহলে তার বেশ কিছু কিছু এফেক্ট তুমি দেখতে পাবে। দেখো, যেটা ইম্পর্টেন্ট, যে তোমার ধরো তুমি যদি হাইড্রোজেন ভার্সেস হিলিয়াম প্লাস করতে, তাহলে এর যদি রিডিউস মাস মিউ এইচ হয় আর এর রিডিউস মাস যে মিউ এইচ প্লাস হয়, এরা দুটো এখন আলাদা, মানে হাইড্রোজেন এবং হিলিয়াম দুজনে, এরও একটা ইলেকট্রন আছে এরও একটা ইলেকট্রন আছে, এবার দুটো যদি একই একটা করে ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রনের মাসের তো কোথাও কোনো তফাৎ হচ্ছে না, কিন্তু নিউক্লিয়াসটা তো আলাদা। হাইড্রোজেনের ক্ষেত্রে কেন্দ্রে শুধুমাত্র একটা প্রোটন আছে, আর হিলিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াসের মাসে কিন্তু হাইড্রোজেনের মাসের প্রায় 4 গুণ, কারণ দুটো প্রোটন দুটো তোমার নিউট্রন আছে। তার মানে পরিষ্কার যেটা কথা সেটা হচ্ছে যে তুমি যখন হাইড্রোজেন থেকে হিলিয়ামের ক্ষেত্রে যাবে, যে রিডিউস মাসটা সেটা কিন্তু হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের ক্ষেত্রে রিডিউস মাসটা তোমার বেড়ে যাচ্ছে, হাইড্রোজেন থেকে হিলিয়ামের ক্ষেত্রে রিডিউস মাসটা বেড়ে যাবে এটা। তারপরে ধরো তুমি হাইড্রোজেন কম্পেয়ার করছো ভার্সেস ধরো ডয়টোরিয়াম কম্পেয়ার করছো, হাইড্রোজেন ভার্সেস হাইড্রোজেন আইসোটোপটা ডয়টোরিয়াম, সেক্ষেত্রেও হাইড্রোজেনের রিডিউস মাসের তুলনায় ডয়টোরিয়ামের রিডিউস মাস বেড়ে যাচ্ছে। এবং এইটার জন্য যেটা হবে যে স্পেকট্রাটা আলাদা হবে, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে স্পেকট্রা অফ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম প্লাস উইল বি ডিফারেন্ট হবে। ঠিক একই রকম ভাবে স্পেকট্রা অফ হাইড্রোজেন অ্যান্ড ইটস আইসোটোপ ডয়টোরিয়াম উইল বি ডিফারেন্ট, এবং এরা আলাদা হবে। এবং সেই জন্যই যেটা হয় যে হাইড্রোজেন এবং হিলিয়ামের স্পেকট্রাল সিরিজ আলাদা হয়ে যাওয়ার জন্য তোমার দেখা যাচ্ছে যে বামার সিরিজ অফ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়ামের করসপন্ডিং সিরিজটাকে বলে পিকারিং সিরিজ অফ হিলিয়াম প্লাস উইল বি ডিফারেন্ট। এবং এই যে হাইড্রোজেন এবং ডয়টোরিয়ামের যে তোমার স্পেকট্রাটা আলাদা হলো, এইখান থেকেই হচ্ছে 1931 সালে উরে এবং তার কোয়ার্কার্সরা তারা কিন্তু এই হেভিয়ার হাইড্রোজেন যেটা অর্থাৎ ডয়টোরিয়াম আবিষ্কার করেছিলেন। তাহলে ইউজিং দিস ডিফারেন্স ইন স্পেকট্রা, উরে and his co-workers discovered the heavier hydrogen or deuterium. এই ডিউটেরিয়ামটা আবিষ্কৃতই হয়েছিল, কিন্তু এই যে মানে তোমার যখন তুমি ফাইনাইট মাস কারেকশনস করবে
হাইড্রোজেন এবং ডয়টোরিয়ামের ইলেকট্রনের রেসপেক্টে কোনো তফাৎ নেই, শুধু নিউক্লিয়াসের মাসটা আলাদা। নিউক্লিয়াস মাসটা আলাদা হয়ে যাওয়ার জন্য রিডিউস মাসটা হচ্ছে পাল্টে গেল। রিডিউস মাস পাল্টে গেলে তার স্পেক্ট্রাতে চেঞ্জটা হয়ে গেল, এবং সেইখান থেকে তোমার হেভিয়ার হাইড্রোজেন ডয়টোরিয়ামটা আবিষ্কৃত হয়ে গেল। তাহলে এখানে কেমন করে বামার সিরিজ এবং পিকারের সিরিজ আলাদা হচ্ছে, বা কেমন করে তোমার হেভিয়ার হাইড্রোজেনটা আবিষ্কার হয়েছে, সেই যে ডিটেলিংটা, সেটাকে করতে গেলে একটু সময় লাগবে, সেইটা আমি আর আসছি না। আমি জাস্ট সিম্পলি এইটুকু শুধু ইনফরমেশনটা জেনে নাও যে টু সেন্সে কিন্তু তোমার ফাইনাইট মাস কারেকশনটাকে করা উচিত। মানে তোমার শুধুমাত্র নিউক্লিয়াসটা চুপচাপ হাতে ইলেকট্রনটাই ঘুরছে এটা ভাবা উচিত না, কারণ নিউক্লিয়াসটার মাস সত্যি সত্যি ইনফিনিটি নয়, নিউক্লিয়াসের মাসটা ফাইনাইট। তুমি যখন নিউক্লিয়াসের মাস ফাইনাইট এটা যখন তুমি কনসিডার করবে, তখন তোমার কিন্তু মাস অফ দ্য ইলেকট্রন উইল বি রিপ্লেসড বাই দ্য রিডিউস মাস, সেটাকে তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? বুঝছে? ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস একটুখানি বলে নি, যে আমি যে রেজাল্ট গুলোকে বের করেছি থ্রু আউট আর কি, ধরো এসআই ইউনিট সিস্টেমের রেজাল্টগুলোকে বের করেছি, আমাদের রেজাল্টগুলো সব এসআই এ করা আছে। এবারে সেইখান থেকে অনেক সময় কি করতে হয়, তোমার সিজিএস ইউনিট সিস্টেমে খেতে হয়। মানে ধরো যদি পুরোনো বইটই যদি তুমি দেখো, ধরো এইচসি ভার্মা বা এই টাইপের বই যদি তুমি দেখো, তা তুমি যেটা দেখবে যে সব ডেটাগুলো সিজিএস এ দেওয়া আছে। এখন যেমন এসআইটা এত পপুলার হয়েছে, কিন্তু আগে লোকে এসআইও ব্যবহার করতে পারতো, সিজিএসও ব্যবহার করতে পারতো, মানে সিজিএসটা তখন কিন্তু অনেক পপুলার ছিল। এবার এসআই থেকে সিজিএস এ গেলে তুমি কিভাবে চেঞ্জটাকে করবে, ধরো আমি যদি এরকম করি, প্রথমে কুলম্বস লটাকে দেখি। কুলম্বস ল, যেখানে ফোর্সটা হচ্ছে জেড স্কোয়ার বাই, না একদম 4πε0r², মানে এখানে চার্জেস হচ্ছে ভ্যাকুয়াম আছে, এটা হচ্ছে অবশ্যই একটা ভ্যাকুয়ামে, তখন চার্জগুলো হচ্ছে তোমার ভ্যাকুয়ামের মধ্যে আছে আমি ধরে নিচ্ছি। মানে আমি একদম আমাদের কনটেক্সটেই বলছি, আমাদের কনটেক্সটে মানে একদম তোমার হাইড্রোজেন অ্যাটমের কনটেক্সটে আর কি, যেখানে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক আয়নের রেসপেক্টে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা হচ্ছে, যদি জেড হয় তাহলে তার চার্জ হচ্ছে প্লাস জেড ইন্টু ই, ইলেকট্রনের চার্জ যদি ই হয় তাহলে চার্জের গুণফল Q1 Q2 হচ্ছে জেড স্কোয়ার, আর নিচে হচ্ছে 4πε0r², যেখানে ε0 আমি বলেছিলাম এটা হচ্ছে অ্যাবসোলিউট permittivity of the vacuum এবং ভ্যালু হচ্ছে 8.854187 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার⁻²। এটা কারণ তুমি দেখো ε0টাকে যদি বাঁ দিকে নিয়ে যাও, ফোর্সটাকে যদি ডান দিকে নিয়ে চলে এসো, তাহলে উপরে হচ্ছে চার্জের স্কোয়ার হলো, নিচে ফোর্স হলো এবং ডিস্টেন্সের স্কোয়ার হলো, এখানে কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার⁻², এটা হচ্ছে কুলম্ব স্কয়ার। আর সিজিএস এ করলে ফোর্সটা কত হয়ে যাবে, সেটা হচ্ছে জেড স্কোয়ার বাই জাস্ট সিম্পলি r², মানে 4πε0টা থাকবে না। তাহলে কুলম্বস লতে ফোর্সটা পাল্টাচ্ছে এইরকম ভাবে, জেড স্কোয়ার বাই 4πε0r² উইল বি রিপ্লেস বাই জেড স্কোয়ার বাই r², যেটা সিজিএস এ যায়। আচ্ছা, তাহলে এইটুকু যদি যাও, তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, যে মূলত এটা হচ্ছে যেখানে তুমি 1/4πε0 পাবে, সেইটাকে তুমি রিপ্লেস করে দেবে বেসিক্যালি 1 এ। মানে মূলত কি দাঁড়াচ্ছে, 1/4πε0 পেলে সেটা তুমি 1 এ রিপ্লেস করে দেবে। বা আমি যদি বলতে পারি জেড স্কোয়ার বাই 4πε0 জানলে তুমি জেড স্কোয়ার বাই r² রিপ্লেস করে দেবে, মানে 1/4πε0 তুমি জাস্ট 1 ধরে নিচ্ছ, অ্যান্ড ভাইস ভার্সা। মানে এটা যদি তোমার উল্টো দিকেও হতো, সিজিএস এ দেওয়া থাকতো, এসআই এ করতে হতো, তাহলে এই চেঞ্জটা তোমাকে করতে হবে। ঠিক আছে, তার মানে বেসিক্যালি যেখানে তুমি জেড স্কোয়ার বাই 4πε0 পাবে, সেটাকে তুমি জেড স্কোয়ার বাই r² দিয়ে তুমি রিপ্লেস করে দেবে, বা 1/4πε0কে তুমি জাস্ট বেসিক্যালি 1 করে দেবে। তাহলে এবারে দেখো, তাহলে এনার্জিটা যদি এসআই এ তোমার এনার্জি এক্সপ্রেশনটা ছিল মাইনাস, ধরো মিউ জেড স্কোয়ার e⁴ বাই 8ε0² n²h², এটা তো। আচ্ছা, এইটা যখন তুমি সিজিএস এ যাবে কি করবে, সিজিএস হচ্ছে তুমি এটাকে এইভাবে লেখো, এটাকে কিভাবে আমি নিয়ে যাচ্ছি দেখো, এইটাকে তুমি এইভাবে লেখো, যেটা
জেড স্কোয়ার বাই 4πε0 তার স্কোয়ার হিসেবে লিখে রাখো, কারণ এখানে জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 আছে, আর ε0 তার মানে সিজিএস এ তো কোনো ε0 থাকবে না, তাহলে এটাকে তুমি এইভাবে লেখো যে জেড স্কোয়ার বাই 4πε0 তার স্কোয়ার করে ফেললাম, তার সাথে যা গুণ আছে আছে। কি কি গুণ আছে? নিচে উপরে একটা মিউ আছে, নিচে এটা 16 যেহেতু একটা 2 তোমাকে নিয়ে নিতে হবে, আর একটা এন স্কোয়ার আছে, এইচ স্কোয়ার আছে। এটা মানে আমি আর মাস অফ দ্য ইলেকট্রন না ধরে রিডিউস মাস দিয়ে পুরো ব্যাপারটাকে করছি। তাহলে আমি যেটা করলাম যে এইটাকে জেড স্কোয়ার বাই 4π, আর একটা হচ্ছে পাই স্কোয়ার, এখানে উপরে একটা লিখতে হচ্ছে। তাহলে দেখো, তাহলে এইটার এইটা হচ্ছে সমান, তাহলে আমি জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এই পার্টটাকে জেড স্কোয়ার বাই 4πε0 তার হোল স্কোয়ার হিসেবে লিখে ফেললাম। তাহলে জেড স্কোয়ার আছে, ই টু দি পাওয়ার 4 আছে, আচ্ছা নিচে হচ্ছে 4 4 16 হতো, সেখানে একটা 2 দিয়ে দিয়েছি। আচ্ছা নিচে পাই স্কোয়ার আছে, উপরে একটা পাই স্কোয়ার দিয়ে দিল, কারণ এখানে পাই স্কোয়ার কিছু ছিল না। এটা আর কি আছে, আর এন স্কোয়ার এইচ স্কোয়ার যেমন আছে আছে এটা। আচ্ছা এবারে যখন সিরিয়াস এটা চলে যাবে তাহলে কি হবে? এটা মাইনাস টোয়াইস মিউ পাই স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, তার সঙ্গে শুধু এটা জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4টা আসবে, মানে জেড স্কোয়ার বাই 4πε0টাকে জেড স্কোয়ার লিখতে হবে, তাহলে জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 আসবে। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? তাহলে তাহলে একটুখানি পরিষ্কার করে লিখলে মাইনাস 2 পাই স্কোয়ার মিউ জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এইটা হচ্ছে আমার সিজিএস এ এনার্জি এক্সপ্রেশনটা, মানে এসআই এ এনার্জি এক্সপ্রেশনটা আমার ছিল এইটা, সেটা দিয়ে আমি করেছিলাম। এবার সিজিএস এ যদি তোমাকে এনার্জি এক্সপ্রেশনটাকে বের করতে হয়, তোমার এটা বেরিয়ে যাবে। তার মানে কিছুই না, সিজিএসটাকে এসআই এ গেলে জেড স্কোয়ারটাকে তুমি রিপ্লেস করে দেবে জেড স্কোয়ার বাই 4πε0 দিয়ে, আর এসআই থেকে সিজিএস এ গেলে জেড স্কোয়ার বাই 4πε0টাকে তুমি রিপ্লেস করে দেবে 1 দিয়ে। তাহলে তোমার 1/4πε0 তার স্কোয়ার, 1/4πε0কে রিপ্লেস করে দেবে 1 দিয়ে, অর্থাৎ জেড স্কোয়ার বাই 4πε0কে রিপ্লেস করে দেবে জেড স্কোয়ার দিয়ে। তাহলে দেখো তুমি এনার্জি এক্সপ্রেশনটা পেয়ে যাবে। সিমিলারলি তোমার রেডিয়াসের এক্সপ্রেশন তুমি বের করতে পারো, হ্যাঁ। সিমিলারলি তুমি ভেলোসিটির এক্সপ্রেশন বের করতে পারো, হ্যাঁ। মানে যেখানে যেখানেই তুমি জেড স্কোয়ার পাবে সেটাকে জেড স্কোয়ার বাই 4πε0 পাবে, সেটাকে জেড স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দিলে তোমার হয়ে যাবে। ধরো রেডিয়াসের এক্সপ্রেশন যদি আমি বলি, রেডিয়াসের এক্সপ্রেশনটা কি? রেডিয়াসের এক্সপ্রেশন এসআই এ যদি করা হয় তাহলে সেটা হচ্ছে কত? ε0 এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম স্কোয়ার, মানে পাই এম জেড স্কোয়ার। না হাইড্রোজেন অ্যাটম হলে পাই এম স্কোয়ার, এটা হচ্ছে পাই এম জেড স্কোয়ার, জেড স্কোয়ার। এটা আমি লিখছি, দেখো এখানে এন স্কোয়ার এইচ স্কোয়ার যেমন আছে আছে, নিচে তুমি এক কাজ করো জেড স্কোয়ার বাই 4πε0 করো। এখানে কি হচ্ছে একটা, আচ্ছা এখানে মাসটাকে অবশ্যই এখন রিডিউস মাস দিয়ে রিপ্লেস করে দিই, মানে আগে মাসই লেখা হয়েছিল, এখন তুমি রিডিউস মাস মিউ দিয়ে ধরে রিপ্লেস করে দিলে এটা। তাহলে এটা এন স্কোয়ার এইচ স্কোয়ার যেমন আছে, এবার এখানে জেড স্কোয়ার নিচে আমি এই এপসাইলনের নিচে চলে এলাম, তাহলে 4π একটা এক্সট্রা দেওয়া হয়েছে, তাহলে এবারে কি থাকবে এখানে 4 একটা লাগবে, পাই স্কোয়ার একটা, একটা মিউ তোমাকে দিতে হবে। তাহলে কি হচ্ছে দেখো, এন স্কোয়ার এইচ স্কোয়ার যেমন আছে এপসাইলন হিসেবে রয়ে গেছে, এখানে 4π নিচে আছে, মানে এখানে একটা 4π দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে পাই অলরেডি ছিল 4π স্কোয়ার, তাহলে মিউ যেমন আছে তেমন রয়ে গেল। তাহলে এই যে জেড স্কোয়ার বাই 4πε0টা রয়ে গেছে, তাহলে এখানে যখন সিডিএস সাথে করবে তখন কি হবে, এটাকে 1 করে দাও, এটাকে শুধু জেড স্কোয়ার করে দাও, এটা হয়ে যাবে কত? এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π স্কোয়ার মিউ জেড স্কোয়ার। এইটা হচ্ছে তোমার সিজিএস এর রেডিয়াসের এক্সপ্রেশন হলো, যেখানে এসআই এর রেডিয়াসের এক্সপ্রেশন তোমার এইটা ছিল, সিজিএস এর রেডিয়াসের এক্সপ্রেশন তোমার এইটা বেরিয়ে গেল, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π স্কোয়ার মিউ জেড স্কোয়ার। আচ্ছা এবার ভেলোসিটির এক্সপ্রেশন দেখো, ভেলোসিটির এক্সপ্রেশনটা যখন তুমি এসআই এ করেছিলে সেটা কি ছিল না, এসআই এ এটা ছিল জেড স্কোয়ার বাই 2ε0 n ইন্টু এইচ, এটাকে আমি এইভাবে লিখছি জেড স্কোয়ার বাই 4πε0, এইভাবে কিন্তু তুমি আলাদা করে দাও, তাহলে এখানে জেড স্কোয়ার স্কোয়ার যেমন আছে আছে, তাহলে তোমার নিচে একটা এন এইচ আছে, ε0 আছে, তাহলে উপরে একটা তোমাকে 4 নিতে হচ্ছে, একটা তোমার পাই নিতে হচ্ছে, 4 না এটা 2 নিলেই হবে, কারণ অলরেডি 2 ছিল, 2 নিতে হচ্ছে। তাহলে 2 আর 4 কেটে গিয়ে 2, ε0 যেমন আছে আছে, পাই পাই কেটে গেলে এইটা। তাহলে এবারে জেড স্কোয়ার বাই 4πε0 এটাকে জেড স্কোয়ার করে দাও,
তাহলে ভেলোসিটির এক্সপ্রেশনটা নতুন কি হবে, 2 পাই জেড স্কোয়ার বাই এন ইন্টু এইচ, 2 পাই জেড স্কোয়ার বাই এন ইন্টু এইচ, এটা এখন নতুন স্পিডের এক্সপ্রেশন বেরিয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখো আমি যেটা করলাম, তোমাকে আলাদা করে কিচ্ছু মনে রাখার দরকার নেই। মনে রাখবে যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি এই জায়গাটায় কুলম্ব স্লটে যেখানে জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার ছিল, সেখানে সিজিএস হচ্ছে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, অর্থাৎ সিজিএস থেকে এসআই গেলে যেখানে জেড স্কোয়ার পাবে সেটাকে রিপ্লেস করে দেবে জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 দিয়ে, আর এসআই থেকে সিজিএস গেলে যেখানে জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 পাবে সেটাকে রিপ্লেস করে দেবে জেড স্কোয়ার দিয়ে। তাহলে তোমার রেজাল্টটা হয়ে যাবে। তার মানে এসআই এ যেখানে 1/4 পাই এপসাইলন 0 আছে, সিজিএস এখানে 1 আছে, তাহলে এইটুকু জাস্ট চেঞ্জ করে নেওয়া, চেঞ্জ করে নিলে এসআই এর এক্সপ্রেশনগুলো সব সিজিএস এর এক্সপ্রেশনে তোমার কনভার্টেড হয়ে যাবে। তো এটা অনেক সময় লাগে, দেখবে পুরনো হয়তো কোশ্চেন তুমি করছো বা পুরনো কোনো অন্য বই করছো, ডেটাগুলো সব সিজিএস এ দেওয়া আছে, তাহলে তাহলে মানে ডেটাগুলো সিজিএস এ দেওয়া আছে, তাহলে আমি যে ফর্মুলাটা ব্যবহার করব সিজিএস এর যেটা ফর্মুলা সেটা কি ব্যবহার করব, তাহলে এরকম ভাবে করবে, তাহলেই হবে। বলো, ঠিক আছে তো? আচ্ছা, আচ্ছা এবারে খুব, এটাও তোমাদের সিলেবাসে নেই কিন্তু আমি খুব উপর উপরে একটুখানি বলে নিই কতগুলো ডেটা জাস্ট। সমারফিল্ড থিওরি, আচ্ছা প্রথমে হচ্ছে তোমার নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি। নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি, আচ্ছা এখানে নন রিলেটিভিস্টিক মানে তোমার মাস অফ দ্য ইলেকট্রন কনস্ট্যান্ট, সেটা স্পিডের উপর নির্ভর করে না, এরকম সিচুয়েশনটা। রিলেটিভিস্টিক মানে হচ্ছে মাসটা স্পিডের উপর ডিপেন্ড করলে সেটা হচ্ছে নন রিলেটিভিস্টিক, সরি মাসটা স্পিডের উপর ডিপেন্ড না করলে সেটা নন রিলেটিভিস্টিক, আর মাসটা কিন্তু স্পিডের উপর ডিপেন্ড করে তাহলে সেটা রিলেটিভিস্টিক। তাহলে নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার মানে অরবিটস আর ইন জেনারেল ইলিপ্টিক্যাল, অরবিটস আর ইন জেনারেল ইলিপ্টিক্যাল ধরা, মানে যেটা তোমার বোর্ড থিওরিতে সার্কুলার অরবিট ছিল, এখানে অরবিট গুলো ইন জেনারেল ইলিপ্টিক্যাল। মানে ধরো একটা ইলিপস তুমি কনসিডার করছো, আমি এইভাবে কাজ করি, এইভাবে ছবিটা আঁকি। ধরো একটা তুমি সেমি মেজর অ্যাক্সিস সেমি মাইনর অ্যাক্সিস তুমি ঠিক করে দিলে, হ্যাঁ এটা ধর একটা ইলিপস, এটাকে এ বলছে এটাকে বি বলছে, এটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, এটা। আর এইখানে ধরো তোমার ফোকাস আছে, এই ফোকাসে তোমার হচ্ছে লেসে নিউক্লিয়াসটা আছে, এটা। এবার ইলেকট্রনটা ইলেকট্রিক্যাল অরবিটে সে মুভ করছে, একটা ইলেকট্রিক্যাল অরবিটে মুভ করছে, এটা। তাহলে এবারে এই পার্টিকুলার কেসে যেটা ইম্পর্টেন্ট দেখো যে এই যে তোমার ধরো আমি যদি রেডিয়াসটা বলি, এখানে যদি ইলেকট্রনটা থাকে তাহলে এই যে ডিস্টেন্স রেডিয়াসটা দেখো, তাহলে আগে ইলেকট্রনটা যখন এখানে ছিল তার যা দূরত্ব ছিল, এখন দূরত্বটা তোমার পাল্টাচ্ছে, তাহলে এটাকে যদি আর বলো, তাহলে দূরত্বটা পাল্টাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেল যেটা, অ্যাঙ্গেলটাকে যদি তুমি থিটা বা ফাই কিছু একটা বলো ধরো, হ্যাঁ যা খুশি, মানে ধরো ফাই বলছো, অ্যাঙ্গেলটাও পাল্টাচ্ছে, তাহলে অ্যাঙ্গেলটাও দেখো তোমার একটা ভেরিয়েবল, আর দ্য সেম টাইম রেডিয়াসটাও ভেরিয়েবল। বোর্ড থিওরিতে সার্কুলার অরবিট ছিল মানে কি, রেডিয়াসটা কিন্তু পাল্টাচ্ছে না, যা হচ্ছে অ্যাঙ্গেলটা পাল্টাচ্ছে, এখন দুটো ভেরিয়েবল হয়ে যাচ্ছে। তখন ইলেকট্রিক একটা নিউক্লিয়াসকে ফোকাসে রেখে যখন ইলেকট্রন রোটেট করবে তখন তার দেখো ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্বটা কন্টিনিউয়াসলি পাল্টাচ্ছে এবং অ্যাঙ্গেলটা তোমার পাল্টাচ্ছে, তখন দুটো ভেরিয়েবল হয়ে গেল, ঠিক আছে তো? তখন যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে যে এক্ষেত্রে তোমাকে দুটো কোয়ান্টাম কন্ডিশন ঠিক করতে হয়। তাহলে টু কোয়ান্টাম কন্ডিশন, মানে আগে যেমন অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π ইন্টিগ্রাল মাল্টিপল বললেই হতো, এখন কিন্তু সেরকম করলে হবে না। এখানে তোমার এখানে দুটো পার্ট করতে হয়, একটা হচ্ছে আর পাল্টাচ্ছে যেহেতু আর ইন্টু পি আর, তার সাইক্লিক ইন্টিগ্রাল করলে এটা হয় হচ্ছে nr ইন্টু এইচ, এইটা। আর সাইক্লিক ইন্টিগ্রাল অফ তোমার এই থিটা ইন্টু পি থিটা যদি তুমি বলো, সেটা হচ্ছে এন থিটা ইন্টু এইচ। মানে যখন এই পার্টিকুলার কেসে তুমি কোন একটা ইলেকট্রনের
কোন একটা ইলেকট্রন ধরো যদি কনসিডার করো, একটা ইলেকট্রন তুমি কনসিডার করছো, সেই ইলেকট্রনটা থেকে এই দিকে সে একটা লিনিয়ার মোমেন্টাম পি নিয়ে যাচ্ছে, তার একটা কম্পোনেন্ট থাকবে যে কম্পোনেন্টটা পি আর, যেটা হচ্ছে অ্যালং দ্য আর, মানে যে বরাবর তুমি রেডিয়াসটাকে কনসিডার করছো সেই বরাবর, আর তার সঙ্গে একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আছে যেটা বলে পি থিটা, এবং দুটো কন্ডিশন আছে, সাইক্লিক ইন্টিগ্রাল অফ আর পি আর সেটা হচ্ছে এনআর ইন্টু এইচ হয়, সাইক্লিক ইন্টিগ্রাল থিটা পি থিটা এন থিটা ইন্টু এইচ হয়। এটা তাহলে এই দুটো কোয়ান্টাম কন্ডিশন, এখন জাস্ট তুমি মানে তোমাদের সিলেবাসে নেই, একটা মুখস্থর মতো করে তুমি করে দেখে দাও, কারণ সমারফিল্ড থিওরি বোর্ড থিওরির থেকেও কঠিন, এটা করতে গিয়ে অনেকটা সময় লাগবে, তাই ঝামেলার মধ্যে আমি যাচ্ছি না। তোমাদের কিন্তু সিলেবাসে, কাদেরই সিলেবাসেই সমারফিল্ড থিওরিটা কিন্তু উল্লেখ করা নাই, শুধু কমপ্লিটনেসের জন্য বলা। শুধু প্রথমে ভাবো যে বোর্ড থিওরিতে কিন্তু শুধুমাত্র অ্যাঙ্গেলটা পাল্টায়, কিন্তু সমারফিল্ড থিওরিতে রেডিয়াসটাও পাল্টা আর অ্যাঙ্গেলটাও পাল্টা, দুটো কোয়ান্টাম কন্ডিশন থাকে। সাইক্লিক ইন্টিগ্রাল আর পি আর ইকুয়াল টু এনআর ইন্টু এইট, যেখানে এনআরটা তোমার ধরো 0, 1, 2, 3 এটা হয়, আর এখানে এন থিটাটা হচ্ছে তোমার 0, 1, 2, 3 এটা হয় এখানে। আচ্ছা, এবারে এক্ষেত্রে এটা হয় যে দেয়ার আর টু কোয়ান্টাম নাম্বার, দুটো কোয়ান্টাম নাম্বার আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দেখো বোর্ড থিওরিতে যেখানে একটাই কোয়ান্টাম নাম্বার ছিল, এখন দুটো কোয়ান্টাম নাম্বার, একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এইটাকে বলা হচ্ছে তোমার ধরো এন, আর একটা যার ভ্যালুটা হচ্ছে 1, 2, 3 ডট 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 এর অ্যালাউড ভ্যালুটা, আর একটাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সেটা হচ্ছে এল এটা। এবার অ্যালাউড ভ্যালুজ অফ এল হচ্ছে তোমার 0 থেকে স্টার্ট 0, 1, 2, 3 ডট 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 করে আপ টু n-1 অবধি, এটা ঠিক আছে। তাহলে এখানে অ্যালাউড ভ্যালুজ অফ এল হচ্ছে 0, 1, 2, 3 থেকে n-1 অবধি। মানে ব্যাপারটা হচ্ছে যে এই এল এর ভ্যালুটা 0 নাকি 1 নাকি 2 নাকি 3 এইরকম হলে তার নেম অফ দ্য অরবিটাল বা নেম অফ দ্য অরবিটাল এখন বলবো না, এখন বলছি সাব অরবিট, নেম অফ দ্য সাবঅরবিট, এটাকে স্মল এস, এটাকে পি, এটাকে ডি, এটা এফ, এইরকম ভাবে লিখতে হয়, যেখানে এসটা স্ট্যান্ড ফর শার্প, পিটা হচ্ছে প্রিন্সিপাল, ডি ফর ডিফিউজড, এফ ফর ফান্ডামেন্টাল। তো এরকম ভাবে ডিফারেন্ট সাব অরবিট, বাংলায় দেখা বলে উপকক্ষ তৈরি হয়, এস পি ডি এফ, এইসব উপকক্ষগুলো তৈরি হয়, ঠিক আছে। তাহলে এল এর ভ্যালু 0, 1, 2, 3 ইত্যাদি, এটা কত দূর পর্যন্ত যাবে না প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন যদি তুমি বলে দাও, হ্যাঁ, যেমন ওই যেটা বোর্ড থিওরিতে যে কোয়ান্টাম নাম্বারটা পেয়েছে সেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি এন বলো, তাহলে আর একটা কোয়ান্টাম নাম্বার এখানে আসে, হ্যাঁ, দেয়ার আর টু কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম, একটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম অ্যালাউড ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু করে আপ টু n-1 পর্যন্ত, এবং যদি তোমার এল এর ভ্যালুটা যদি তোমার 0 হয় তাহলে সেটা এস সাব অরবিট বলা হয়, 1 হলে পি সাব অরবিট বা উপকক্ষ, এল ইকুয়াল টু 2 হলে ডি উপকক্ষ, এল ইকুয়াল টু 3 হলে যে তোমার এফ উপকক্ষ, এরকম হয়। এবং এসপি ডিএফ স্ট্যান্ডস ফর শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল, এই জায়গাটা। আচ্ছা, এবারে এই যে এন এবং এল, তার সাথে তোমার কোন একটা ইলিপসের সেমি মেজর এবং সেমি মাইনর অ্যাক্সিস এরকম ভাবে রিলেটেড, সেটা কিরকম না, যেটা ইম্পর্টেন্ট এখানে যে এই যে ইলিপসটা আছে, সেই ইলিপসে যদি সেমি মেজর অ্যাক্সিস এ হয়, সেমি মাইনর অ্যাক্সিস বি হয়, তাহলে এন আর এল প্লাস 1, এইটা হচ্ছে তোমার রিলেশনটা ইলিপসের ক্ষেত্রে, এন বাই এল প্লাস 1 ইকুয়াল টু এ বাই বি, যেখানে এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর এলটা হচ্ছে তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তার মানে দেখো একটা ইলিপসটা কেমন ইলিপস হবে বা তার এক্সেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা কেমন হবে সেটা নির্ভর করবে এন এবং এল এর উপরে। তাহলে এন বাই এল প্লাস 1 সেটা হচ্ছে এ বাই বি। এটা ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল এন ইকুয়াল টু 1 বললাম, তাহলে এলটা ভ্যালু কত হবে না সিম্পলি 0 হবে, কারণ এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে এল এর ভ্যালু 0 থেকে শুরু করে আপ টু n-1 পর্যন্ত, তো এন এর ভ্যালু 1 হলে n-1 মানে
তোমার 0 হয়ে গেল, তার মানে ভ্যালুটা 0ই হচ্ছে। n ইকুয়াল টু 1 হলে l ইকুয়াল টু তোমার 0। তাহলে তখন দেখো এই a বাই বিটা কত হবে? a বাই বিটা তো আমি বলেছি n বাই l প্লাস 1, তাহলে কত হয়েছে? এটা 1 বাই 1 হয়ে যাচ্ছে। তোমার এটা কি ইমপ্লাই করলো? a আর b তোমার সমান। a ইকুয়াল টু b যদি সমান হয়ে যায় কোন একটা ইলিপসে, তাহলে সেটা কি হয়ে যায়? এটা সার্কেল হয়ে যায়। জাস্ট তোমার দেখো a আর b যদি সমান করে দাও তুমি, তাহলে এটা সার্কেল হয়ে গেল। এইটাও a, এটাও a হয়ে গেল। এটা হচ্ছে সার্কুলার অরবিট হয়ে গেল। এইটাকে বলা হচ্ছে 1s সাব অরবিট। তাহলে n ইকুয়াল টু তুমি 2 বললে, তাহলে l এর ভ্যালু কত হতে পারে? 0 হতে পারে। আর আচ্ছা, l এর ভ্যালু 0 হতে পারে, আর l এর ভ্যালু কি হতে পারে? l এর ভ্যালু তোমার 1 হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে। তাহলে এইটার জন্য যদি a বাই b করো, n বাই l প্লাস 1 করলে কত হবে? এটা 2 হলো, সেখান থেকে a ইকুয়াল টু 2b হলো। আর এইটাই a বাই b কত হলো? n বাই l প্লাস 1। তাহলে n এর জায়গায় 2 বসাও, l এর জায়গায় 1 বসাও, তাহলে 2 বাই 2, তাহলে a প্লাস b হচ্ছে 1 হয়ে গেল। এখান থেকে a ইকুয়াল টু b হয়ে গেল। তাহলে দুটো সিচুয়েশন, n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 0 এর জন্য a ইকুয়াল টু 2b, আর n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 1 এর জন্য a ইকুয়াল টু b। তাহলে এবারে দেখো, এবারে তুমি জাস্ট সিম্পলি একটা ছবি আঁকবো। প্রথমে একটা ছবি আঁকলাম। প্রথমে দেখো এখানে a ইকুয়াল টু b, মানে এটাকে তুমি এই যে সেমি মেজর অ্যাক্সিস এবং সেমি মাইনর অ্যাক্সিস, সেমি মেজর অ্যাক্সিস যদি লেখো তুমি, তাহলে এইটা যদি a হয়, এটাও a, তাহলে একটা সার্কুলার অরবিট পেলে। এখানে a ইকুয়াল টু b। আচ্ছা, এবারে ধরে না এটা একটা পার্টিকুলার জায়গায় তোমার ফোকাসটা আছে, ধরো এইখানে তোমার ফোকাসটা ধরে না। আচ্ছা, বা 1 সেকেন্ড। তো প্রথমটার ক্ষেত্রে ফোকাসটা হচ্ছে, প্রথমটা যদি এঁকে ফেলি অলরেডি, ফোকাসটা হচ্ছে এখানে। তাহলে দেখো এই যে পরের সিচুয়েশনটা, n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 1 হলে সেটা a ইকুয়াল টু b হয়, তাহলে এরকম হলো। আর এবারে নিউক্লিয়াসটা এই ফোকাসেই রেখে যদি তোমার a ইকুয়াল টু 2b করো, তাহলে কি হবে? তাহলে a ইকুয়াল টু 2b হলে ছবিটা হচ্ছে ধরো এরকম দেখতে হলো। অন্য কালি দিয়ে দেখাই। তাহলে এরকম ছবি হলো। হ্যাঁ, যেখানে পরিষ্কার দেখো কেমন করে আমি এঁকেছি না, তোমার ফোকাসটাকে যদি আমি একই জায়গায় রাখি, তাহলে এখন হচ্ছে এইটা যদি তোমার এ হয়ে যায়, এইটা ধরো বি হয়ে যায়, তাতে করে দেখো এইটা ডবল হয়ে গেছে মোটামুটি এটা। তাহলে এইটার ছবিটা হলো এই হলো। এই ধরনের ছবিটা হলো। দেখো এইটা হচ্ছে এ, আর এখন এই পুরোটা হয়ে যাচ্ছে তোমার বি। সরি, উল্টোটা। এইটা হচ্ছে তোমার এ, আর এইটা হয়ে যাচ্ছে তোমার বি। হ্যাঁ, দেখো এবং পরিষ্কার এটা হচ্ছে আমি যেমন করে ছবিটা এঁকেছি আর কি, তাতে হচ্ছে তোমার এ ইকুয়াল টু 2 বির কাছাকাছি। তাহলে মানে এমনিতে সেমি মেজর অ্যাক্সিস তো এ, আর সেমি মেজর অ্যাক্সিস হচ্ছে বি। তাহলে প্রথমটা যেটা ছিল সার্কুলার, যেটা ছিল এটাও যতটা বিটাও ততটা। ইলেকট্রিক্যাল যখন হলো দেখো, এটা হচ্ছে 2 বি এর থেকে বি এর ডবল হয়ে গেল। বি যদি এতটা হয়, তার ডাবল মোটামুটি এইটা। তাহলে দেখো এই যে ছবিটা, এই যে তোমার এই যে ছবিটা, এটা কার জন্য না? n ইকুয়াল টু 2 আর l ইকুয়াল টু 1 এর জন্য। তাহলে এইটা হচ্ছে 2p সাব অরবিট, আর এইটাকে বললো 2s সাব অরবিট। মানে n এর ভ্যালু 2 আর l এর ভ্যালু 0। s হলে তো s, l ইকুয়াল টু 0 হলে তো s হয়, তাই হচ্ছে 2s, এটা হচ্ছে 2p। এটা তা দেখো এরকম তুমি ছবিটা পাচ্ছ। তাহলে ঠিক একই রকম করে তোমার n ইকুয়াল টু 1 এর জন্য যখন করলাম, n ইকুয়াল টু 2 এর যখন করলাম, তাহলে n ইকুয়াল টু যদি 3 হয়ে যায়, এটা আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। তাহলে l এর ভ্যালু হচ্ছে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। তো সেখানে তুমি যদি এই a বাই বিটাকে ক্যালকুলেট করো, এখানে সেটা কত হয়ে যাবে? a বাই বি করলে এটা 3 হয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে তোমার a ইকুয়াল টু 3b,
এইটা যদি এ বাই বি করো, এটা কত হবে 3/2 হবে। সেখান থেকে এ ইকুয়াল টু 1.5 ইন্টু বি, আর এখানে এ বাই বি এটা তোমার 1 হয়ে যাচ্ছে, সেখান থেকে তোমার এ ইকুয়াল টু বি। তাহলে এক্ষেত্রে যদি ছবি আঁকো তাহলে তোমার 3টে অরবিট পাবে। তাহলে আঁকা খুব সমস্যা হয়। তাহলে মোটামুটি এই 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 যদি করো, এটা হচ্ছে পুরো সার্কুলার হলো। এখানে ধরো ফোকাস আছে, তারপরে যেটা হচ্ছে যে তোমার এটা পাল্টাচ্ছে। আগের ছবিটা একটুখানি ভালো হয়নি, ছবিটা একদম, ছবিটা একটা ভুল হয়েছে একটু। মানে ফোকাস যদি হয়, ফোকাসটা একটা সাইডের দিকে থাকে, তাহলে এই ছবিটা আঁকা উচিত হচ্ছে তোমার এরকম করে। এরকম দেখতে হবে ছবিটা, কারণ ফোকাসটা তোমার তো এক জায়গায় আমি রাখছি না। এখানে যদি ছবি আঁকো তাহলে প্রথমে দেখো এই 3 ছবি আঁকবে তুমি। এই একটা হলো, আর একটা হচ্ছে তোমার ধরে নাও এই ধরনের। তা 3টে যে ছবি হলো দেখো, প্রথমটা হচ্ছে এইটা, এইটা পরিষ্কার হচ্ছে এ বি সমান। এ বি সমান মানে এটা হচ্ছে তোমার 3D, কারণ যে এল ইকুয়াল টু 2 হলে এটা ডি সাব অরবিট হয়। এইটা এটা হচ্ছে তোমার 3P, আর এইটাকে এটা হলো সেটা 3S। তা দেখো এই বিভিন্ন সাব অরবিট গুলো পাচ্ছ, তার মানে যেটা হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল অরবিটের ব্যাপার দেখতে পাচ্ছ। তাহলে অরবিটগুলো ইলেকট্রিক্যাল অরবিট পাচ্ছ, কিন্তু এনার্জিটা কি হয়, এনার্জি এক্সপ্রেশন যদি তুমি দেখো ইএন, সেইটা কিন্তু যা ছিল এক্স্যাক্টলি ছাই বেরো, মিউ জেড স্কোয়ার ইটু টু পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। তার মানে যখন নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি করছো তখন তফাৎটা কি হলো না, বোর থিওরিতে তুমি সার্কুলার অরবিট পেয়েছিলে, এখানে অরবিটগুলো ইন জেনারেল ইলিপ্টিক্যাল হলো, কিন্তু এনার্জি এক্সপ্রেশনে কিন্তু কিচ্ছু পাল্টায়নি। মানে এই যে এনার্জি এক্সপ্রেশনটা বেরিয়েছে সেটা হচ্ছে সেম অ্যাজ বোর থিওরি। মানে বোর থিওরি থেকে যে এনার্জি এক্সপ্রেশন পাও, নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি থেকে এনার্জি এক্সপ্রেশনটা এক্স্যাক্টলি একই পাচ্ছ। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে যেটা হচ্ছে যে বোর থিওরি থেকে যা এনার্জি এক্সপ্রেশন পাওয়া যায়, নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি থেকে একই এনার্জি এক্সপ্রেশন পাওয়া যায়। কিন্তু বোর থিওরিতে তুমি সার্কুলার অরবিট পেতে, এখন কিন্তু তুমি ইলেকট্রিক্যাল অরবিট পাচ্ছ। এবং দুটো এখন আগে একটা কোয়ান্টাম নাম্বার পেতে, এখন দুটো কোয়ান্টাম নাম্বার পেলে, একটা প্রিন্সিপাল কোয়ান্টাম, একটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এবারে এই আমাদের 4টে কোয়ান্টাম নাম্বার সিলেবাসে আছে, তাহলে এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা যদি ইন্ট্রোডিউস করতে হয়, তাহলে হচ্ছে আমার সমারফিল্ড থিওরিটা জানতে হচ্ছে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার একে অপরের সঙ্গে কেমন করে রিলেটেড না, n/l+1 সেটা হচ্ছে a/b, এবং সেটাকে কাজে এবং কোন একটা গিভেন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অ্যালাউড ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু করে আপ টু n-1 পর্যন্ত ইন্টিজার ভ্যালুগুলো তোমাকে নিতে হবে। এবারে এল এর ভ্যালু কি তার উপর নির্ভর করে এস টি ডি এর বিভিন্ন সাব অরবিট গুলো পাওয়া যায়। এবার আমি এখানে 3টে এক্সাম্পল করলাম, n=1, n=2 এবং n=3 এর জন্য তোমার যে বিভিন্ন রকম ইলিপ্টিক্যাল অরবিট গুলো পাচ্ছ তার জাস্ট সিম্পলি একটা ছবি আঁকার চেষ্টা করেছি। হ্যাঁ, এবং দেখো যেগুলো S3S যেটা, তার এক্সেন্ট্রিসিটিটা বেশি আর কি। হ্যাঁ, মানে এক্সেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস কি হয়, উৎকেন্দ্রতা বলা হয়। এগুলো তোমার 11-এ পড়ানো হবে। অঙ্কে ইলিপস আছে, এক্সেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস। হ্যাঁ, সেটাকে যদি তুমি বলো, এটা হচ্ছে √1 - b²/a² হয়। এটা হচ্ছে এক্সেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস। তাহলে তুমি বিভিন্ন উৎকেন্দ্রতার
বিভিন্ন উপবৃত্ত তুমি পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা যেটা করলাম এইটা হচ্ছে নন রিলেটিভিস্টিক তোমার সমারফিল্ড থিওরিতে এই ধরনের ছবি তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা এবারে এইটা কিন্তু তোমার ইলিপ্টিক্যাল হয়, যদি তোমার ধরো রিলেটিভিস্টিক হয়, রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে যদি আসো, আচ্ছা রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে কেন ব্যাপারটা আসছে দেখো দেখো তুমি যখন একটা ইলিপ্টিক্যাল অরবিটে ইলেকট্রনটা ঘুরছে, যা সিম্পলি খেয়াল করে দেখো, যখন ইলেকট্রিক্যাল অরবিটে ইলেকট্রনটা ঘুরছে তখন তো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা কখনো কাছে আছে কখনো দূরে আছে। কাছে যদি থাকে তাহলে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স বেশি, কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হলে সেটাকে ব্যালেন্স করার জন্য সেন্ট্রিফিউগাল ফোর্স বেশি হতে হবে, অর্থাৎ তার স্পিডটা বেশি হতে হবে। মানে যখন ইলিপ্টিক্যাল অরবিটে ইলেকট্রনটা ঘুরবে তখন এই দুটো পজিশন আছে, এটাকে বলে অনুসুর অবস্থা বা এপিহেলিক্যাল পজিশন, একটা অপসুর অবস্থা অর্থাৎ পেরিহেলিক্যাল পজিশন। এই অনুসুর অবস্থাতে ডিস্টেন্সটা কিন্তু কম, কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি। কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি হলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা বেশি হতে হবে ব্যালেন্স করার জন্য, অর্থাৎ ভেলোসিটিটা বেশি হতে হবে। আর যখন দূরে থাকছে অপসুর অবস্থায় থাকছে তখন হচ্ছে তোমার যেহেতু কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা কমে গেল সেখানে ভেলোসিটিটা কমাতে হবে যাতে করে জিনিসটা ব্যালেন্স হয়। তাহলে এখানে ভেলোসিটি বেশি, এখানে ভেলোসিটি কম। আচ্ছা ভেলোসিটি যদি কম বেশি হয়ে যায় তাহলে তোমার মাসটা কি হয়, মাস হচ্ছে m0/√(1-v²/c² হয়। তার মানে কি হচ্ছে, এই যে ভেলোসিটিটা যদি ভ্যারি করে যায় তাহলে মাসটা তোমার ভ্যারি করে যাচ্ছে। তাহলে মাসটা যদি ভ্যারি করে যায় সবকিছুই তোমার পাল্টে যায়, পাল্টে গিয়ে যেটা কারেকশন ইন এনার্জি পাওয়া যায়, মানে এনার্জি এক্সপ্রেশনে না এখন একটা কারেকশন চলে আসে। এটা হচ্ছে অ্যাডিশনালি রিলেটিভিটি সমারফিল্ড থিওরিতে হয়, এবং যে কারেকশনটা আসছে সেই কারেকশনটা কি না, এখন নতুন যে এনার্জি এক্সপ্রেশনটা ইটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর উপর নির্ভর করে। এটা প্রথমে মাইনাস মিউ জেড স্কোয়ার ইটু পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার, মানে এন স্কোয়ার এইচ স্কোয়ার, এটা যেমন আছে আছে। তার সঙ্গে থাকে হচ্ছে তোমার 1 প্লাস আলফা স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু n/l প্লাস 1 মাইনাস 3/k 3/4। এইটা হচ্ছে নতুন এনার্জি এক্সপ্রেশন, যেখানে আলফাটা হচ্ছে তোমার ওই n=1 এ ঘূর্ণায়মান ইলেকট্রনের স্পিড বাই তোমার লাইটের স্পিড। এইটা তার ভ্যালুটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1/137 হয়, আর একটু অ্যাকুরেট ভ্যালু বললে 137.03605। এটাকে বলা যায় ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। এটা ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। তার এনার্জি এক্সপ্রেশনটা এরকম ভাবে পাল্টে যায়। আচ্ছা এনার্জি এক্সপ্রেশনটা পাল্টে গেলে যেটা হয় তুমি দেখবে যে ধরো আগে যেখানে বোর থিওরিতে ধরো এই বোর থিওরিতে যখন তুমি দেখতে যে এখানে এই ধরো n=2 এর জন্য এ একটা এনার্জি আর n=3 এর জন্য হচ্ছে এ একটা এনার্জি হতো ইন বোর থিওরিতে, এবং 3 থেকে 2 এ যেতে গেলে তুমি একটাই লাইন পেতে। তাহলে যদি লাইনটা দেখো তুমি জাস্ট সিম্পলি একটাই লাইন পেলে। এখন কি হচ্ছে, তাহলে রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে জিনিসটা পাল্টে যাচ্ছে। তখন এনার্জিটা এখন আর শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম এন এর উপর ডিপেন্ড করে না, তার সঙ্গে তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এই এল এর উপরে ডিপেন্ড করছে। তা যদি ডিপেন্ড করে তাহলে এনার্জি এক্সপ্রেশনগুলো কেমন হবে তুমি এটা করে দেখবে যে এই যে n=2টা সেটা দুটো লেভেলে ভেঙে যায়, আর n=3টা সেটা তোমার 3টে লেভেলে ভেঙে যায়। এইটা হচ্ছে 2s, এটা 2p, এটা 3s, এটা 3p, এটা হচ্ছে 3d। এটা এটাকে এনার্জি প্লট করছো, এটাকে এনার্জি প্লট করছো। তাহলে দেখো আগে যেটা ছিল বোর থিওরিতে কিন্তু এনার্জিটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম এন এর উপর নির্ভর করতো,
তাহলে n ইকুয়াল টু 2 হলে একটা এনার্জি হতো, n ইকুয়াল টু 3 হলে আরেকটা এনার্জি হতো। এখন কিন্তু তোমার এনার্জিটা n এবং l দুজনের উপর নির্ভর করে। তখন n ইকুয়াল টু 2 যেটা, সেটা দুটো ভাগে ভেঙে যায়, একটা হচ্ছে 2s 2p, আর n ইকুয়াল টু 3 টা তিনটে ভাগে ভেঙে যায় 3s 3p 3d। এই যে সাব অরবিটগুলোর নাম আমরা বলেছিলাম যে n এর ভ্যালু 3 হলে l এর ভ্যালু 0 1 2 হয়। এখানে n এর ভ্যালু এই দুটোর ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে তোমার 2, এই তিনটার ক্ষেত্রে হচ্ছে n এর ভ্যালু তোমার 3। তাহলে n এর ভ্যালু 3 হলে l এর ভ্যালু 0 1 2, তুমি এখানে বসাবে n এর ভ্যালু 3 বসাবে, l এর ভ্যালু 0 1 2 বসাবে, তিনটে এনার্জি পাবে। আর পরেরটা হচ্ছে n ইকুয়াল টু 2 বসিয়ে l এর ভ্যালু তুমি 0 আর 1 বসাবে, করে তুমি দুটো এনার্জি পাবে। এটা আচ্ছা, এবারে দেখো এক্ষেত্রে তোমার সিলেকশন রুল কি বলছে। সিলেকশন রুল বলে ডেল্টা এলটা হচ্ছে তোমার +-1। তাহলে দেখো এই যে এইখান থেকে যে অনেকগুলো পসিবল ট্রানজিশন তুমি ভাবতে পারতে, তাহলে এইখান থেকে এখানে আসতে পারে, এখান 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 থেকে এখানে আসতে পারে। মানে উপরের তিনটে যে কোনো থেকে নিচের দুটো যে কোনো জায়গায় যদি তুমি আসো, তাহলে 6টা এরকম পসিবল ট্রানজিশন হতে পারতো। এই 6টা পসিবল ট্রানজিশনের মধ্যে তুমি খেয়াল করে দেখো ডেল্টা এল ইকুয়াল টু +-1 হতে হবে। অর্থাৎ 3s থেকে 2s এ যদি আসে, 2s মানে l এর ভ্যালু 0, 3s হলে l এর ভ্যালু 0, তাহলে এইটা হওয়া চলবে না। 3p থেকে যখন 2p তে আসছে, তাহলে 3p টাও তোমার l এর ভ্যালু 0, l এর ভ্যালু 1, p ও l এর ভ্যালু 1, তাহলে এটা হওয়া চলবে না। 3p থেকে 2p যেটা, 3p থেকে 2p এইটা হওয়া চলবে না। আবার 3d থেকে 2s যেটা, 3d থেকে 2s টাও চলবে না। তার কারণটা হচ্ছে 3d টার l এর ভ্যালু 2 আর 2s এর l এর ভ্যালু কিন্তু 0, তাহলে ডেল্টা এলটা +2 হয়ে যাচ্ছে, সেটা চলবে না। তাহলে এখানে তিনটে অ্যালাউড হলো না। তিনটে যখন অ্যালাউড হলো না, তাহলে কি হয়ে গেল, তুমি দেখো এখানে তোমার এই বাকি তিনটে তোমার অ্যালাউড হলো, তিনটে লাইন তুমি পেলে। তাহলে যেটা একটা লাইন ছিল, এখন তিনটে লাইনে তোমার এটা স্প্লিট করে গেছে। এটাকে বলা হচ্ছে ফাইন স্ট্রাকচার। সেটা আমরা দেখবে আগের দিনের লিমিটেশন অফ বোর্ড থিওরি বলার সময় বলেছিলাম যে এমনিতে একটা লাইন হয়, কিন্তু যখন হাই রেজলিউশন স্পেকট্রোফটোমিটারের নিচে তুমি দেখছো, তখন দেখছো একটা লাইন বেসিক্যালি কতগুলো লাইনের কম্বিনেশন হয়ে যাচ্ছে, হচ্ছে ফাইন স্ট্রাকচার। এই রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে এনার্জিটা যেহেতু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাথে সাথে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর উপর ডিপেন্ড করে গেল, সেইটা দিয়ে তোমাকে বেসিক্যালি ফাইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে তুমি সার্কুলার পথে ইলিপ্টিক্যাল অরবিট পেলে, কিন্তু এনার্জিতে কিছু এনার্জির কোনো চেঞ্জ ছিল না, কারণ এনার্জিটা বোর্ড থিওরি থেকে যা ভ্যালু ছিল সেটাই পেয়েছিল, এবং সেটা প্রিন্সিপাল কোয়ান্টাম শুধুমাত্র এন এর উপরই ডিপেন্ড করছিল। এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম শুধুমাত্র এন এর উপরই এনার্জিটা নির্ভর করছিল। কিন্তু রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে যেহেতু এনার্জিটা এন এর সঙ্গে সঙ্গে এটার উপরে ডিপেন্ড করলো, তখন এন ইকুয়াল টু 2 এর যে দুটো সাব অরবিট আছে 2s এবং 2p, 2s এর এনার্জি কম, 2p টা বেশি। n ইকুয়াল টু 3 থেকে তিনটে এনার্জি আছে, তিনটে সাব অরবিট আছে 3s 3p 3d, 3s এর এনার্জি কম, তারপরে 3p, তারপরে 3d। তাহলে নিচটা দুটো লেভেলে ভাঙলো, উপরটা তিনটে লেভেলে ভাঙলো। আমি অল পসিবল 6টা ট্রানজিশনস করলাম। এই 6টা ট্রানজিশনে অ্যালাউড হবে না, কারণ দেয়ার ইজ এ সিলেকশন রুল। সিলেকশন রুল কি বলে দেয় যে কোন লেভেল থেকে কোন লেভেলে ট্রানজিশন হবে, তার একটা রেস্ট্রিকশন দিয়ে দেয়। রেস্ট্রিকশন থেকে ডেল্টা এল ইকুয়াল টু +-1, অর্থাৎ যে লেভেল থেকে যে লেভেলে আসবে তার জন্য অ্যাঙ্গুলার এর চেঞ্জ, সরি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের চেঞ্জ হচ্ছে জাস্ট +-1 হতে হবে। সেই অনুযায়ী হচ্ছে তোমার এই এস থেকে এস বা পি থেকে পি, ডি থেকে এস, এগুলো অ্যালাউড নয়। বাকি যেগুলো আছে সেগুলো তোমার অ্যালাউড। সেখান থেকে তুমি দেখো তিনটে লাইন পেয়ে গেছো। তাহলে এই কি যে একটা লাইন যে তিনটে লাইনে ভেঙে গেল, দিস ইজ দ্য ফাইন স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা আর একটা পরিবর্তন হয়, আর একটা পরিবর্তন যে রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে তোমার হচ্ছে উই নো লঙ্গার get close periodic ordinary elliptical orbits, but there is a precessional motion of the semi major axis বা major axis, precessional motion of the major axis of the ellipse. This gives a
পেটাল লাইক শেপ, মানে ফুলের পাপড়ির মতো, কল রসেটি। ব্যাপারটা দেখো, একটু বোঝার চেষ্টা করি যে ধরো একটা ইলিপস যখন তুমি পাও, একটা ছোট সার্কেল আঁকতে হয়, একটা বড় সার্কেল আঁকতে হয়। তাহলে ইলিপসটা পায় কি করে? ইলিপসটা হচ্ছে তোমার বেসিক্যালি, ধরো এইটাকে যদি তুমি একটা লাইন টেনে দাও, তাহলে এটা হচ্ছে মানে কমন সেন্টার। তাহলে একটা ইলিপস পেতে হয় হচ্ছে এরকম একটা জায়গা। ইলিপস হচ্ছে ছোট সার্কেলের ভেতরে ঢুকবে না আর বড় সার্কেলের বাইরে বেরোবে না, করে এই যে শেপটা পাওয়া যায় সেই শেপটা হচ্ছে ইলিপস। এটা হচ্ছে ইলিপস, ঠিক আছে? এটা তাহলে এটা হচ্ছে নর্মাল ইলিপস, ঠিক আছে? এটা আচ্ছা, এবারে এক্ষেত্রে যেটা হচ্ছে মানে মানে এটা হচ্ছে আমাদের যেটা নর্মালি এই মাঝখানটা হচ্ছে ফোকাস। এটা হচ্ছে নর্মাল যে ইলিপ্টিক্যাল অরবিটটা হচ্ছে এরকম, এই মাঝখানে তোমার নিউক্লিয়াসটা থাকবে, বা এটা হচ্ছে ফোকাস সমান এটা। এবারে তুমি দেখো একটা অনুসুর অবস্থা আছে, এটাকে আর মিনিমাম বলছে, এটা অপসুর অবস্থা আছে আর ম্যাক্সিমাম বলছে, তো এর মধ্যেই সেটা থাকতে হবে। আচ্ছা, তার বদলে যেটা হয় এখানে, বড় সার্কেল হলো, ছোট সার্কেল হলো। এবারে ধরো আমি এখানে এই একটা লাইন টানলাম, এই কতগুলো লাইন টানছি, লাইনগুলো আঁকতে আমার মানে এটা হচ্ছে অ্যাজিভ যেন তোমার যে ইলিপসটা, ইলিপসের মেজর অ্যাক্সিসটা। তাহলে ছবিটা খেয়াল করো, দেখো তুমি এখান থেকে স্টার্ট করলে, আগেরটা কি হচ্ছে যেখান থেকে স্টার্ট করেছো সেখানেই ফিরে এসেছো। এক্ষেত্রে থেকে তুমি স্টার্ট করলে এখানে করে এই ধরো গেল, করে ছোট যে সার্কেলটা, ছোট সার্কেলটার ভেতরে ঢুকলো না, ঢুকে সে আর আগের জায়গায় ফিরে না এসে এই জায়গায় চলে এলো। দেখো আগেরটা কি হচ্ছে, যে জায়গা থেকে শুরু করেছে ফিরে গিয়ে সেখানে আসতো, তাহলে নর্মাল ইলিপস তৈরি হতো। এখন কি হলো, যে জায়গা থেকে তুমি স্টার্ট করেছিলে সেটা ঘুরে গিয়ে তার পরের জায়গায় চলে গেল। এবার পরেরটা ধরো এখান থেকে স্টার্ট করেছে, এখান থেকে স্টার্ট করে সে তারপরের জায়গায় যাচ্ছে, সরি। তারপরে কি হয়েছে, ধরো এখান থেকে স্টার্ট করেছে, সে স্টার্ট করে সে তার পাশের জায়গাটা চলে যাচ্ছে। তারপর ধরো এখান থেকে স্টার্ট করেছে, স্টার্ট করে সে তার পাশের জায়গাটা চলে যাচ্ছে। তারপর ধরো এখান থেকে স্টার্ট করেছে, সে তার পরের জায়গাটা চলে যাচ্ছে। ছবিটা বাজে হলো, শেষের ছবিটা। এখান থেকে স্টার্ট করেছে, স্টার্ট করে সে এখানে চলে গেছে। আবার ধরো আমি বলছি, এখান থেকে স্টার্ট করেছে, স্টার্ট করেছে এখানে গেছে, এখান থেকে স্টার্ট করেছে এখানে গেছে। এখান থেকে ধরো স্টার্ট করেছে এখানে এসছে, এখান থেকে স্টার্ট করে ধরছে এখানে এসছে, ফাইনালি ধরো আবার এখান থেকে স্টার্ট করেছে এখানে এলো। দেখছো একটা বেশ সুন্দর দেখতে ছবি হলো, মানে এইটা ঘুরে 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 যাচ্ছে, ঘুরে 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 যাচ্ছে। এই যে শেপটা, এই শেপটাকে বলা হয় রসেটি। তার মানে সমারফিল্ড থিওরিতে, যেটা নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থেকে নর্মাল যে ইলিপ্টিক্যাল অরবিট পাওয়া যেত, রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে কিন্তু নর্মাল তুমি ইলিপ্টিক্যাল অরবিট তুমি পাবে না। সেই ইলিপ্টিক্যাল অরবিটের যে মেজর অ্যাক্সিস, যেটা মেজর অ্যাক্সিসটা, সেটা সরে 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 যাচ্ছে। এই সরে 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 যাওয়াটাকে বলে তার প্রিসিশনাল মোশন আর কি। সেইটা তোমার একটা ফুলের পাপড়ির মতো একটা শেপ দিচ্ছে, তাকে বলা হয় রসেটি। তাহলে নন রিলেটিভিস্টিক থেকে রিলেটিভিস্টিকে গেলে এখন যে এনার্জিতে কারেকশন আসছে, সেই এনার্জিতে কারেকশন থেকে তুমি ফাইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করতে পারছো। আর তার সঙ্গে সঙ্গে যেটা তুমি পেলে সেটা হচ্ছে যে তোমার এখানে এটা পাল্টে যাচ্ছে, তোমার ওই নর্মাল ইলেকট্রিক্যাল অরবিটটা এখন তোমার রসিটিতে কনভার্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো, তাহলে এই যে পার্টগুলো একটু আলোচনা করলাম, একটু অ্যাডভান্স, হ্যাঁ, কিন্তু এটা
একটু জানার দরকার আছে, না হলে কি বলতো পরে তুমি দেখবে এই যে এই যে তোমার কোয়ান্টাম নাম্বার, 4টে কোয়ান্টাম নাম্বার তোমার সিলেবাসে আছে, কিন্তু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা ইন্ট্রোডিউস করার জন্য সমারফেল থিওরিটা একটুখানি দরকার। এবং যে বোর্ড থিওরিতে যে লিমিটেশন গুলো বলা হয়েছিল, বোর্ড থিওরিতে থেকে অরবিট গুলো ইন জেনারেল বলা হয়েছিল সার্কুলার, কিন্তু ইলেকট্রিক্যাল অরবিট হতে পারে। বোর্ড থিওরি ফাইন স্ট্রাকচার এক্সটেন্ড করতে পারেনি, কিন্তু ফাইন স্ট্রাকচার এক্সটেন্ড করতে পারা যায়। তাহলে এই যে লিমিটেশন গুলো যদি তোমাকে প্রপারলি বুঝতে হয়, তাহলে বোর্ড থিওরি থেকে যে অ্যাডভান্স থিওরি গুলো আছে সেটা সম্বন্ধে কিছুটা ধারণা তোমার থাকতে হবে। সেই কনটেক্সটে আমি সমারফিল্ড থিওরিটা জাস্ট উপর উপর একটুখানি বললাম আর কি। ঠিক আছে, যে সব জিনিসটা যে ভালো করে বোঝালাম সেরকম নয়, কারণ আমি বলছিলাম যে বোর্ড থিওরি তোমার যেমন একটা ক্লাসে করে ফেলা যায়, সমারফিল্ড থিওরি দেখবে তোমার দুটো বড় ক্লাস তোমাকে দিতে হতো। তাহলে আমরা তো সেই সময়টা অ্যাফোর্ড করতে পারবো না, কারণ আমাদের সিলেবাসেও নেই। আর মানে তুমি সিলেবাসটা উল্লেখ দেখবে ভালো করে, যে কোনো সিলেবাস, মানে যে কোনো জয়েন্টের সিলেবাস বলো, তোমার এইচএস এর যে সিলেবাস বলো, সব সিলেবাসই তুমি দেখবে যে এই পার্টটা অ্যাকচুয়ালি তোমার মানে সমারফিল্ড থিওরিটা কোনোভাবে সিলেবাসে নেই। ওই জন্য আমরা এই সমারফিল্ড থিওরিটা ডিটেলে বলছি না। হ্যাঁ, কিন্তু বোর্ড থিওরির লিমিটেশনটাকে তুমি কি করে ওভারকাম করবে সেই রেসপেক্ট একটুখানি just বলে দেওয়া হলো। ঠিক আছে, হ্যাঁ স্যার। এটা সেখানে সমারফিল্ড থিওরি যেটা মানে এটা এটা ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল যে যেই ওয়েস্ট বেঙ্গল যেইতে তোমার সমারফিল্ড থিওরি একটা তোমার এলিমেন্টারি আইডিয়া দিতে বলেছে, তোমার এতে নেই। এক মিনিট, ধর আমাদের যে ইলেভেনের সিলেবাসে নেই, নিটের সিলেবাসে নেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গল যেইতে আমি দেখতে পাচ্ছি জাস্ট খুব অল্প করে একটা হয় সমারফিল্ড মডিফিকেশন বলে ব্যাকেটে এলিমেন্টারি আইডিয়া, এটা তোমাকে একটুখানি করতে বলেছে। তো ঠিক আছে, তাহলে ভালোই হয়ে গেল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য যতটুকু দরকার ততটুকু আমরা এখানে বলে ফেলতে পারলাম। ঠিক আছে, বলো আর যদি কারো কিছু অসুবিধা থাকে বলে নাও। তাহলে আজকে আমরা এই পর্যন্তই মূলত পড়বো। মানে আমি ওই যে 3টে জিনিস যেগুলো বলছিলাম সিলেবাসে নেই, একটা হচ্ছে তোমার বোর্ড করসপন্ডেন্ট প্রিন্সিপাল নিয়ে একটুখানি আলোচনা করলাম, ফাইনাইট মাস কারেকশন নিয়ে একটুখানি আলোচনা করলাম, আর সমারফিল্ড মডিফিকেশন তার যে মানে মানে কি বলবো একটুখানি প্রিলিমিনারি আইডিয়াজ আর কি, সেটা বললাম, এবং মেন রেজাল্টগুলোকে যে দেখার কোথায় কিরকম ভাবে কোনো জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, এইটা সমারফিল্ড মডিফিকেশন। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে আমরা de Broglie, ওয়েভ পার্টিকেল, ডুয়েলিটি, এইটা নিয়ে আলোচনা করবো। আর যদি সময় পারমিট করে তাহলে তার সঙ্গে সঙ্গে হাইসেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপালটা, এই দুটো জিনিস আমরা পরের দিনে বলে নেব। ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি এবং হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, এই দুটো আমরা নেক্সট ক্লাসে বলে দেবো। এইটা এন্ড অফ লেকচার 7। বলো কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। বলছি স্যার লেকচার 5 একটু পাঠিয়ে দেবেন তো। হ্যাঁ।